দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আসলে দীর্ঘ কয়েকদিন পরে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে অনেক এই গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আপনাদের সাথে কোনো ক্লাস করা হয়নি। তো জন্য আবারও দুঃখ প্রকাশ করছি ডিকোড ল একাডেমির পক্ষ থেকে। তো আজকে আসলে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এভিডেন্স অ্যাক্ট 1872 অর্থাৎ সাক্ষ্য আইন 1872 সালের। আমরা এর প্রাথমিক একটা ক্লাস নিয়েছিলাম গত সপ্তাহে, যেখানে আমরা আলাপ করেছিলাম আসলে সাক্ষ্য আইনটা কত সালে তৈরি হয়েছে, কবে থেকে কার্যকর, এই প্রাথমিক আলোচনা। তারপর কিছু আমাদের যে ডেফিনেশন আছে, যেসব মানে শব্দগুলোর অর্থ আমরা জানলাম, যে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, তারপর হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, রিলিভেন্ট ফ্যাক্ট। এই টোটাল বিষয় নিয়ে আমরা প্রথম 1 থেকে 4 সেকশন, তারপরে আমরা আলোচনা করলাম 56 থেকে 58 অর্থাৎ জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, যেটা আদালতের দৃষ্টিগোচর বিষয়, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবং তারপরে আমরা আলোচনা করলাম যে আসলে কারা সাক্ষ্য দিতে পারবে। আমরা যে সাক্ষ্য আইনটা পড়বো, এই সাক্ষ্যটা আসলে কারা কারা দিতে পারবে এবং কাদেরকে আমরা সাক্ষ্য হিসেবে আদালত কাদেরকে গ্রহণ করবে বা কারা সাক্ষ্য দিতে পারবে। তখন আমরা 118 থেকে 134 সেকশন আমরা আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম যে কিছু প্রিভিলেজ আছে এবং আমরা 4টে সেকশন পাইলাম যে আসলে কারা যোগ্য সাক্ষী। প্রথমত 118, যে পৃথিবীর সকল মানুষই যোগ্য সাক্ষী যারা প্রশ্নের অ্যান্সার বুঝে এবং উত্তর দিতে পারে। একদম অতি কম বয়স্ক বা অতি বৃদ্ধ বয়স্ক, রোগাক্রান্ত মানে অসুস্থ ব্যক্তিগণ ব্যতীত সবাই সাক্ষ্য দিতে পারে। আর ওখানে একটা কথা বলছে যে পাগলও যোগ্য সাক্ষী যখন সে ভালো থাকে, অর্থাৎ যখন সে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তখন সে একজন যোগ্য সাক্ষী। এটা আমরা 118তে আলাপ করলাম। আর 119-এ আমরা আলাপ করলাম যে বুবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, তবে সেটা উনি লিখিত দিক বা কোনো ইশারার মাধ্যমে বোঝার, ওই সাক্ষ্যটা আমরা মৌখিক সাক্ষ্য হিসেবে ধরে নিব। 119 আর 120 হচ্ছে যে স্বামী স্ত্রী, মেবি 120 হচ্ছে যে দেওয়ানি মামলায় স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী এবং ফৌজদারি মামলায় ব্যক্তির বিরুদ্ধে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী। আর 133 আলাপ করলাম যে অ্যাকম্প্লিস, মানে যদি যে কোনো একটা মানে সহযোগী, অপরাধের সহযোগীও যোগ্য সাক্ষী, তবে ন্যায় বিচারের সাথে কখনো লাভের জন্য যদি অ্যাকম্প্লিস সাক্ষ্য দেয় সেটাকে প্রমাণ হিসেবে আদালত তার বিরুদ্ধে মানে সেই সাক্ষ্যটাকে গ্রহণযোগ্য করার জন্য রিলিভেন্ট থাকতে হবে। যদি রিলিভেন্ট না থাকে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য সাক্ষী হবে না, এটা হচ্ছে ব্যতিক্রম। এই মোটামুটি ছিল আমাদের গত সপ্তাহের আলোচনা। তো আজকে আমরা আসলে আমরা যে সাক্ষ্য আইনটা পড়বো, এই সাক্ষ্য আইনটা কিভাবে পড়বো আমরা তো সেটা আলাপ করলাম যে আমাদের পার্ট বাই পার্ট পড়তে হবে এবং আমাদের বেসিক কনসেপ্ট নিয়ে পড়তে হবে। আমাদের ধারাওয়াইজ পড়লে কিন্তু আমরা সাক্ষ্য আইনটা অতটা ভালো বুঝবো না বা আমরা ভালো পরীক্ষার খাতায় অ্যান্সারও করতে পারবো না। আপনার যদি দেখেন একটা জিনিস কি, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু লিখতে পারবেন যেখান থেকে প্রশ্ন আসুক। প্রশ্ন তো এই ধারার মধ্য থেকেই আসবে। আমরা যদি বিআর অ্যাক্ট দেখি, আমাদের বিআর অ্যাক্টের বাহির থেকে কিন্তু কোনো প্রশ্নই আসে না। অনেক সময় দেখি যে অনেক মানে আমাদের যারা এই ল স্টুডেন্টদেরকে পড়ায় তারা দেখি যে অনেক সময় বলে আমার নোট থেকে এই 90টা কমন আসছে, আমার নোট থেকে 80টা কমন আসছে। ভাই 90-80টা কেন, এখান থেকে 100টাই কমন আসবে, কারণ এখানে ধারার বাহির থেকে তো আর প্রশ্ন আসে না, প্রশ্ন তো বইয়ের ভিতর থেকেই আসে। তাহলে আমরা যদি এই যে এক একটা বইয়ের ভিতরে যে কনসেপ্ট গুলো আছে, যে বিষয় ভিত্তিক যে আমরা আলোচনা করছে, যেভাবে আপনার পার্ট বাই পার্ট যদি পড়ি, সেক্ষেত্রে আপনার ওখান থেকে ওই ধারার ভিতর থেকেই প্রশ্ন আসে। ওখান থেকে আমরা কি করি, কিছু ধারাকে আমরা একটু মানে কনফিডেন্স নিয়ে পড়ি যে এটা দিয়ে আসতে পারে, আর কিছু ধারাকে আমরা একটু ভাষা পড়ি। তারপর কনসেপ্ট তো আপনার থাকতে হবে, আর কনসেপ্ট থাকলে ওখান থেকে এমসিকিউ পারা যতটা সোজা, আপনি রিটেনেও কিন্তু ভালো মার্কস পাবেন যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আপনি যদি একটা বিষয় সম্পূর্ণ মানে বিষয়টার উপর আপনার যদি
থাকে, আপনার যদি কনফিডেন্স বিষয়টার উপরে যদি আপনার জানা থাকে, আপনি যদি ওর উপরে নলেজ থাকে, তাহলে আপনি কিন্তু ওখান থেকে কিছু একটা লিখতে পারবেন। তো আমরা যেভাবে আসলে পড়াই বা আমরা সম্পূর্ণ বইগুলোকেই আমরা কিন্তু একটা কনসেপ্টের উপরে পড়াবো, যে আপনি যে বিষয়ের উপর কনসেপ্ট দিব, এবং এই কনসেপ্টের উপরে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার ধারা মুখস্থ করা লাগবে না, ধারা দেখবেন এমনি এমনি আপনি পারেন। আপনি যখন বুঝবেন যে আমার 56 থেকে 58 ধারায় আমার আছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট বা আদালতের দৃষ্টিগোচর বিষয়, তাহলে আপনি কিন্তু ওখান থেকে বুঝতে পারবেন যে আমার 56তে কি আছে, বেসিক আলোচনা করছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টটা কি, তাহলে ওখান থেকে 57তে আমার আলাপ করছে যে এতগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আছে, আর 58তে বলছে যদি কোনো সাক্ষ্য একবার স্বীকার করে নেয় তাহলে সেটা আদালতে অনেক সময় প্রমাণ করতে হয় না, তবে ন্যায় বিচারের স্বার্থে অনেক সময় ব্যতিক্রম আছে এখানে, যে যদি তারা যোগসাযোগে করে বা এখানে যদি কোনো ইলিগাল কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আদালত আরো প্রমাণ চাইতে পারে। তো এই বিষয়ে আমরা আসলে জানবো যে সাক্ষ্য আইন আমাদের চোখে আসলে ইতিহাস থেকে আমরা একটু সাক্ষ্য আইনটা আজকে জানি। হ্যাঁ, তো আমরা যদি ইতিহাস থেকে জানতে যাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে বিষয়টা জানতে হবে যে সাক্ষ্য আইনটা আসলে কোথা থেকে আসলো, সাক্ষ্য আইনটা কেন প্রয়োজন এবং কেন আমরা এই সাক্ষ্য আইনটা পড়ি। এই বিষয়টা দেখতে গেলে দেখেন, ব্রিটিশ আগমনের আগের চিত্র। মুসলিম আমলে মুঘল যুগে ফৌজদারি মামলায় মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষদর্শীর উপরে অত্যাধিক জোর দেওয়া হতো। তখনকার কি সময় ছিল যে মৌখিক যে সাক্ষ্যগুলো অর্থাৎ প্রত্যক্ষদর্শী যে দেখছে বা এই সাক্ষ্যটার উপরে জোর দেওয়া ছিল, এটা মুসলিম আমলে। তবে আধুনিক এবং সুশৃঙ্খল কোনো নিয়ম ছিল না ওই সময়টায়। আর হিন্দুদের ক্ষেত্রে তাদের নিজস্ব শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সাক্ষ্য দেওয়া হতো, কোনো অভিন্ন বা ইউনিফর্ম বিচার ব্যবস্থা ছিল না ওই সময়টায়। সমস্যা কি ছিল? সুনির্দিষ্ট কোনো একক সাক্ষ্য আইন ছিল না। এই সাক্ষ্য আইনটির প্রয়োজনটা কেন আসছে আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু সাক্ষ্য আইন পড়ি, আমাদেরকে কনসেপ্ট থাকতে হবে সাক্ষ্য আইনের ভিতরেই। আপনাকে মনে করতে হবে যে যদি কোনো একজন, আপনি স্টুডেন্ট এটা ভুলে যান, আমি মনে করব যে আপনি যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি যেহেতু এলএলবি কমপ্লিট করেছেন, আপনি অবশ্যই আপনি কিন্তু স্টুডেন্টদের মতো পড়লে হবে না, আপনাকে পড়তে হবে একজন আইনজীবীর মতো। অর্থাৎ কোনো ব্যক্তি আপনার কাছে যদি কোনো একটা প্রবলেম নিয়ে আসে, আপনি তার কিভাবে সলভ করবেন বা কি পরামর্শ তাকে দিবেন। একজন ক্লায়েন্ট আপনার কাছে যখন একটা প্রবলেম নিয়ে আসবে, আসলে আমি এই একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা এইভাবে ঘটছে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দেই, আপনি ধরেন একটা লোক হঠাৎ করে বাজার থেকে বাড়িতে যাচ্ছিল, তো ইতিমধ্যে একটা লোক ছুরি দিয়ে হত্যা করছে। তো উনি কি করলো, চিৎকারের শব্দ টের পাইয়া উনি ওই জায়গায় যখন গেল, যাওয়ার পরে উনি দেখলো যে আশেপাশে কাউকে দেখলো না, ওই লোকটা আহত অবস্থায়। তো উনি কি করলো, যখন ওনাকে সরল বিশ্বাসে বাঁচাইতে গেল, তখন কি পুলিশ এসে বা লোকজন এসে ওনাকে হত্যাকারী হিসেবে ধরে নিল। এখন উনি এসে একজন অ্যাডভোকেট, আপনি একজন অ্যাডভোকেট, আপনার কাছে বললো যে ভাই আমাকে তো এরকম, আমি তো কোনো কিছু জানি না, বা ওনার যারা গার্ডিয়ান তারা এসে বললো যে উনি তো আসলে হত্যা করার মতো লোক না, আপনি এটাকে কিভাবে প্রমাণ করবেন। এইভাবে যদি আপনি কনসেপ্ট নিয়ে পড়েন তাহলে কিন্তু দেখবেন যে আপনার কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনি এমনিতেই আপনার মনে থাকবে, বাস্তব জীবনের সাথে মিলান। এই জন্যই আমরা ইতিহাসটা একটু জানতে হবে যে আসলে সাক্ষ্য আইনটা কেন প্রয়োজন হয়েছে এবং সাক্ষ্য আইনটা কতটা গুরুত্বপূর্ণ। একজন আইনজীবী হন আপনি, আইনের ছাত্র হিসেবে বা আইনের ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে আপনার সাক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাকে আপনাকে আগে অবশ্যই উপলব্ধি করতে হবে। তো সমস্যাটা কি ছিল? সুনির্দিষ্ট কোনো একক সাক্ষ্য আইন ছিল না। বিচার ব্যবস্থায় মূলত প্রথাগত আইন ও ধর্মীয় বিধিনিষেধের উপরে ভিত্তি করে চলতে হতো। তখন কি করলো, ওই আমাদের যে ব্রিটিশ আমল, কোম্পানি আমল এবং বিশৃঙ্খলার যে একটা যুগ ছিল ওই সময়, প্রেসিডেন্সি শহর ছিল আমাদের, এই যে কলকাতা, মুম্বাই, মাদ্রাস, এরকম বড় বড় কিছু শহরে প্রেসিডেন্সি শহর বলতো ওই শহরগুলোকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ কমন ল অনুযায়ী বিচার শুরু করলো। তখনকার সময়ে কমন ল চালু ছিল। আর আমাদের যে মফস্বল যে আদালতগুলো ছিল, যেটাকে ওই সময় মফস্বল বলতো, মানে একটু নিম্নমানের যে আদালতগুলো ছিল, ওখানে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় বিচারকদের নিজস্ব খেয়াল খুশি বা ইকুইটি অ্যান্ড গুড কনসায়েন্স, ন্যায়পরায়ণতা, বিবেক, মানে বিচারক যেটা ন্যায় মনে করতো বা ইকুইটি ক্ষেত্রে যেটা প্রয়োজন হতো সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হতো, যা চরম বিশৃঙ্খলার জন্ম দেয়।
এই বিশৃঙ্খলা দূর করতে একটি অভিন্ন আইনের প্রয়োজন কিন্তু ওই সময় দেখা দেয়। তখন কি হলো, তখন আইনটি আসলে যেভাবে তৈরি হলো, প্রথমে একটা 1868 সালে বিল আকারে খসড়া তৈরি করা হয়। তারপরে স্যার জেমস স্টেফেন, আমাদের যে সাক্ষ্য আইনের জনক, উনি কি করলো, পরবর্তী 1872 সালের 15ই মার্চ এটাকে পাশ করা হয় এবং সেপ্টেম্বরে এটাকে 1 সেপ্টেম্বর এটা কার্যকর করা হয় মাত্র, অর্থাৎ অল্প সময়ের ভিতরেই কিন্তু সাক্ষ্য আইন খুব প্রয়োজন বিদায় সাক্ষ্য আইনকে অল্প সময়ের মধ্যেই কার্যকর করার ব্যবস্থা করা হয়। তো এইভাবে তখন থেকে আমাদের এই সাক্ষ্য আইনটা আসলে এইভাবে আমাদের যে এতটা প্রয়োজন আদালতে, যে সাক্ষ্য, আপনি যে একটা বিচার ব্যবস্থাটা কিভাবে হবে, এখন মানুষের মৌখিক কথার উপরে ভিত্তি করে তো যদি আপনি বিচার করতে যান সেখানে ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত হবে না এবং ওখানে বিশৃঙ্খলা দেখা দেবে। তখন তিনি কিছু গোল্ডেন রুল, এই যে সাক্ষ্য আইন উনি তৈরি করলেন, সাক্ষ্য আইন তৈরি করবে তার তিনি 3টি গোল্ডেন রুল তৈরি করলেন, ঠিক আছে। এবং এই 3টি গোল্ডেন রুল হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ একটা বিষয়ে ঘটনা যখন ঘটবে সেটার সাথে আপনি তো সব সাক্ষ্য হিসেবে আনতে পারবেন না। পৃথিবীর কি কি সাক্ষ্য হিসেবে আনতে পারবেন, কিভাবে সাক্ষ্য দিবেন, আদালত কিভাবে এটাকে প্রিজাম্পশনে নেবে, অর্থাৎ আদালত কি অনুমান করতে পারে, এই টোটাল বিষয় নিয়ে কিন্তু সাক্ষ্য আইনে আলোচনা করা হচ্ছে। সাক্ষ্যটা কিভাবে হবে, প্রথমে কি হবে, জেরা হবে না ক্রস এক্সামিনেশন হবে না এক্সামিনেশন ইন চিফ হবে, এই টোটাল বিষয়টাই আমাদের কিন্তু এক থেকে আমাদের যে সেকশনগুলো আছে 166 এর ভিতরে কিন্তু আলোচনা করা হয়েছে পার্ট বাই পার্ট। আপনি যদি পার্ট বাই পার্ট মনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ধারা মনে রাখার প্রয়োজন নাই, আপনি ওই পার্টের ধারাগুলো মনে রাখলে হবে। ওখানে অল্প অল্প আপনি যদি স্টেপ করে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মনে থাকবে। আপনি 2-1 বার যদি শুনেন অথবা 2-1 বার যদি পড়েন অথবা নিজে যদি 2-1 বার নোটে দেখেন অবশ্যই আপনার মনে থাকবে। তো উনি যে 3টি গোল্ডেন রুল চালু করলো সেটা হচ্ছে একটা হচ্ছে প্রাসঙ্গিকতা, একটা হচ্ছে শোনা কথা নয়, কোনো শোনা কথা হেয়ারসে এভিডেন্স সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়, আর একটা হচ্ছে সর্বোত্তম সাক্ষ্য দিতে হবে, সব ক্ষেত্রে বেস্ট এভিডেন্স, যেটাকে আপনার আদালত বেস্ট মনে করবে ওই এভিডেন্সটাই সাক্ষ্য হিসেবে সর্বক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। এই ছিল ওনার আসলে 3টি যে গোল্ডেন রুল। তারপরে আমরা আসলে দেখলাম যে এই যে বিষয়গুলো প্রাসঙ্গিকতা প্রমাণের দায়িত্ব, আমরা ধারা 5 থেকে যে 55 আমাদের দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়তে প্রাসঙ্গিকতা মানে সাক্ষ্য হিসেবে আপনি কি কি আনতে পারবেন, কি কি আনতে পারবেন না, কোন ক্ষেত্রে সাক্ষ্য প্রাসঙ্গিক, কোন ক্ষেত্রে ব্যতিক্রম, এই টোটাল বিষয়গুলো কিন্তু 5 থেকে 55 মধ্যে আলোচনা করা হয়েছে। তা আমরা কেন প্রথম 5 থেকে 55 বাদ দিয়ে আমরা অনেক মানে 56 থেকে শুরু করলাম, এটা হচ্ছে এই 5 থেকে 55 ভিতরে আবার কয়েকটা পার্ট আছে, যদি আপনি এটাকে একবারে পড়তে যান অবশ্যই আপনি এখান থেকে বুঝবেন না, কারণ এখান থেকে আপনার পার্ট বাই পার্ট পড়তে হবে। যেমন আপনি যদি ধরেন যে 5 থেকে আপনার 16 পর্যন্ত একটা কনসেপ্ট যে জেনারেল রিলিভেন্সি, সাধারণ যে প্রাসঙ্গিকতা, সাধারণ বিষয়। তারপর আপনার 17 থেকে 31 এটা হচ্ছে আপনার অ্যাডমিশন বিষয় নিয়ে আলোচনা করছে। অ্যাডমিশনের ভিতরে আবার 24 থেকে 31 আছে আপনার কনফেশন, এবং তারপর আছে ডাইং ডিক্লারেশন। এই টোটাল মানে পার্ট বাই পার্ট আপনাকে পড়তে হবে। তারপরে রায় সম্পর্কে আলোচনা করেছে, রায় কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক না, ঠিক আছে। জেনারেল যে বিষয়গুলো, আপনার জেনারেল বিষয়টা জানতে হবে এবং ব্যতিক্রম এক্সেপশন যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আপনার জানতে হবে। তা সাক্ষ্য আইনটা কিন্তু আপনার ক্রিমিনাল কেস এবং সিভিল কেস উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। সাক্ষ্য আইন আপনার কিন্তু এমনই একটা আইন যেটা আপনার আমাদের যে 2 ধরনের যে বিচার ব্যবস্থা চালু আছে, এই 2টা ক্ষেত্রেই আমাদের সাক্ষ্য আইন প্রযোজ্য। শুধুমাত্র এফিডেভিট, আরবিট্রেশন এবং বিমান, সেনা এবং নৌবাহিনীর যে কোর্ট মার্শালে সাক্ষ্য আইন কিন্তু প্রযোজ্য না, বা স্পেশাল যদি কোনো রুলস থাকে সেক্ষেত্রে সাক্ষ্য আইন মানে প্রযোজ্য না। তা ধারা 101 থেকে 114 পর্যন্ত যেটা আছে আমাদের যে প্রমাণের দায়িত্ব, যে বার্ডেন অফ প্রুফ কার উপরে পড়বে, আপনি যে একটা বিষয় যখন উত্থাপন হবে আদালতে সেক্ষেত্রে কার উপরে কখন বার্ডেন অফ প্রুফ পড়বে, বা কোন ক্ষেত্রে আপনি এটাকে আপনি প্রমাণ হিসেবে ধরে নেবেন, এই মানে অনুমান, এই বিষয় নিয়ে আলোচনা করছে। তারপরে মৌখিক এবং দালিলিক সাক্ষ্য, যেটা মুখে বলি এটা মৌখিক সাক্ষ্য, আবার আমরা যে ডকুমেন্ট আকারে যেগুলো আদালতে দেখাবো এগুলো হচ্ছে দালিলিক সাক্ষ্য।
এই টোটাল বিষয় নিয়েই আমাদের এই প্রাথমিক আলোচনা, যে আসলে সাক্ষ্য আইনটা এইভাবে মানে আমাদের যে ইতিহাস যদি আমরা দেখি যে সাক্ষ্য আইনটা এইভাবে আমাদের প্রয়োজন হয়েছে আদালতের ক্ষেত্রে, এবং সাক্ষ্য আইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সাক্ষ্য আইনের যে প্রধান তিনটা বিষয় আমরা বলেছিলাম যে আপনার তিনটা শব্দ, আপনার এই তিনটা শব্দ কিন্তু সাক্ষ্য আইনের মেইন আপনাকে বুঝতে হবে। কারণ কি, আমরা কোনো ক্ষেত্রে লেখা দেখবো মেবি, কোনো ক্ষেত্রে লেখা দেখবো শ্যাল বি। এই মেবি এবং শ্যাল বি এবং কনক্লুসিভ প্রুফ, এই তিনটে বিষয় যদি আপনি ভালো মতো আয়ত্ত না করতে পারেন, সেক্ষেত্রে আপনি সাক্ষ্য আইন পড়ে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। আর আপনাকে বুঝতে হবে যে আদালত কোন ক্ষেত্রে আপনার শ্যাল প্রিজুম করবে, কোন ক্ষেত্রে মে প্রিজুম করবে, কোন ঘটনাটা শ্যাল প্রিজুমে নেবে, কোন ডকুমেন্টটা শ্যাল প্রিজুমে নেবে। এই টোটাল বিষয়গুলো আপনি যদি জানেন, সেক্ষেত্রে আমি মনে করি সাক্ষ্য আইন থেকে যে ধরনের প্রশ্ন আসুক, যত ক্রিটিক্যাল প্রশ্ন আসুক, আপনি এখান থেকে ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন এবং আপনি ভালোভাবে এটাকে উপস্থাপনা করতে পারবেন। তো আমরা যদি এই তিনটে শব্দ একটু দেখি, যে সাক্ষ্য আইন 1872-এর 4 ধারা অনুযায়ী অনুমান বা প্রিজাম্পশনের 3 প্রকার। এটা হচ্ছে আইন শিক্ষার্থী এবং আইনজীবীদের জন্য একটি স্পষ্ট সংক্ষিপ্ত গাইড, যেটা আমি বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার লাগবে। এখান থেকে আপনি যত সেকশন পড়বেন সব ক্ষেত্রে আপনার এই তিনটা সেকশন কিন্তু বুঝতে হবে। মে প্রিজিউমটা হচ্ছে আদালত অনুমান করতে পারে, আবার সাক্ষ্য মানে সাক্ষ্য চাইতেও পারে। আবার শ্যাল প্রিজুমটা হচ্ছে আদালত বাধ্যতামূলকভাবে ধরে নেবে, কিন্তু এটাকে খণ্ডানো যাবে। আর কনক্লুসিভ প্রুফটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, সত্য বলে ধরে নেবে, এটাকে কোনোভাবে খণ্ডানো যাবে না, তবে বিশেষ ব্যতিক্রম আছে। আর এর ক্ষমতা হচ্ছে মে প্রিজিউমটা হচ্ছে আপনার ডিসক্রিশনারি, ইচ্ছাধীন ক্ষমতা, যেটা আমরা বলি যে ডিসক্রিশনারি পাওয়ার। আর শ্যাল প্রিজিউম হচ্ছে বাধ্যতামূলক, মানে ম্যান্ডেটরি। আর অ্যাবসুলেট হচ্ছে কনক্লুসিভ প্রুফ, যেটা চূড়ান্ত প্রমাণ, এটার উপরে আর কোনো খণ্ডানো যাবে না। আর বিপরীত প্রমাণ হচ্ছে মে প্রিজিউমে চাওয়া যেতে পারে, শ্যাল প্রিজিউমে বিপরীত প্রমাণ দেয়া যায়, আর কনক্লুসিভ প্রুফে বিপরীত প্রমাণ দেওয়া যায় না। আর শক্তিটা হচ্ছে মে প্রিজিউমটা হচ্ছে একটু দুর্বল, শ্যাল প্রিজিউমটা হচ্ছে মাঝারি, আর কনক্লুসিভ প্রুফটা হচ্ছে সর্বোচ্চ। তো আমরা মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ তো মোটামুটি, যেহেতু আমরা আগেও একবার পড়াইছি বা আগেও আমরা দেখলাম, আর মোটামুটি তো আমাদের ধারণা আছে, যেহেতু আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি, অবশ্যই আমরা এটা ক্লাসেও পড়ে আসছি। আর এখন যেহেতু বার কাউন্সিলে আমাদের দরকার, অবশ্যই আমরা এই বিষয়টা কিন্তু আমাদের কনসেপ্টে থাকতে হবে। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কোনোভাবে না বুঝলে কিন্তু সমস্যা। কারণ এই মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আসলে যেটা পড়াবো সেটা হচ্ছে, আমরা যেই সাক্ষ্যটা আসলে, এই যে সাক্ষ্য আমরা তো এতক্ষণ বললাম যে কারা সাক্ষ্য দিতে পারবে বা কোন সাক্ষ্যগুলো আদালতে প্রমাণ করতে হবে না। তা আজকে আমরা পড়বো যে বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভারটা কার উপরে বর্তাবে, মানে কে প্রমাণ করবে। আপনি যে একটা ঘটনা নিয়ে আদালতে যাবেন, এই প্রমাণটা আসলে কে করবে, কার দায়িত্ব যে প্রমাণটা আপনি করবেন, মানে কে করবে। তো এখানে আমরা 101 থেকে 114 আমাদের হচ্ছে বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ প্রমাণের দায়ভার। আইনশাস্ত্রের অন্যতম মৌলিক ধারণা, কে আদালতে কি প্রমাণ করবে এবং তা কার দায়িত্ব। বাংলাদেশ প্রেক্ষাপটে এই ধারাগুলোর ব্যবহারিক বিশ্লেষণ আমরা করব এখন। তো প্রমাণের দায়িত্ব 101 সেকশনে বলছে যে প্রমাণের দায়িত্ব, যে ব্যক্তি আদালতে কোনো অধিকার বা দায় দাবি করে, ঠিক আছে, তাকে সেই বিষয়টি প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝি, বাদী সবসময় যে দাবি করবে কোনো বিষয়, অর্থাৎ আপনি যদি আদালতে একটা বিষয় আপনি দাবি করেন, সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে যে এই ঘটনাটা এইভাবে। এর আরেকটা আছে যে হু, এটা আপনার ইংলিশ এই বিষয়টা মনে, এই কোট আন কোট একটু অনেক সময় প্রশ্নে আসে, কিন্তু হি হু অ্যাসার্ট মাস্ট প্রুভ, কে অভিযোগ বা দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। হি হু অ্যাসার্ট মাস্ট প্রুভ, যে অভিযোগ বা দাবি করবে তাকেই কিন্তু প্রমাণ করতে হবে। আমরা যদি একটু উদাহরণে দেখাই, যে এ বলে যে বি চোর, এখন একেই প্রমাণ করতে হবে যে বি চুরি করেছে। উনি কিন্তু যদি আদালতে গিয়ে বলে যে বির বিরুদ্ধে যদি মামলা করতে যায়, অবশ্যই একে প্রমাণ করতে হবে যে বি আসলেই চোর। আর এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই যে ইংলিশ টার্মটা আপনারা একটু মনে রাখবেন, হি হু অ্যাসার্ট মাস্ট প্রুভ, অর্থাৎ যে অভিযোগ বা দাবি করে তাকেই প্রমাণ করতে হয়। আর 102 এবং 3 যদি দেখি,
102 আসলে বলছে যে যদি কোনো বিষয়ে আপনার আদালতে প্রমাণ না করতে হয়, মানে কোনো সাক্ষ্য লাগবে না, সেক্ষেত্রে যে হারবে, তো প্রমাণ ছাড়াই যদি একটা বিষয় সমাধান করা যায়, সেক্ষেত্রে যে হারবে তিনি প্রমাণের দায়িত্ব তার উপর বর্তাবে। মানে দেখেন, আমরা প্রথমটা কিন্তু বললাম যে বাদী যে দাবি করবে সে কিন্তু প্রমাণ করার দায়িত্ব তার, কিন্তু এখানে কিন্তু ভিন্ন কথা বলছে। বলছে যে যদি কোনো ক্ষেত্রে ইফ নো এভিডেন্স হু উইল লস, মানে যখন কোনো এভিডেন্স দরকার হবে না, সেক্ষেত্রে যে হারবে তাকেই প্রমাণ দিতে হবে। অর্থাৎ এ জমি দাবি করে বি এর বিরুদ্ধে, প্রমাণ যদি না থাকে তাহলে বি জিতবে। যদি প্রমাণ না থাকে, কারণ এ জমি দাবি করছে বি এর বিরুদ্ধে, তাহলে প্রমাণ না থাকলে বি জিতে যাবে। তখন একেই প্রমাণ করতে হবে যে এই জমি আসলে অরিজিনাল মালিককে। বিষয়টা মোটামুটি আমি মনে করি না বুঝলে কিন্তু আপনারা মনে রাখবেন, এবং পরীক্ষায় আমরা ক্লাস শেষে অবশ্যই আপনারা বলবেন যে আসলে এইখান থেকে বুঝি নাই বা এইখান থেকে, সেটা আপনারা একটু নোট করে রাখবেন। 102টা আপনাদের যদি আবারও একটু বলি যে 101-এ বলছে যে বাদী সবসময় বাদীকে প্রমাণ করতে হবে। একটা বিষয় নিয়ে যখন আদালতে আপনি অভিযোগ তুলবেন, সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে যে প্রমাণের দায়িত্ব তখন আপনার উপর বর্তাবে। যে আপনি একজনকে চোর বলেন, একজনকে ডাকাত বলেন, বা একজন আপনাকে আঘাত করছে, আপনি যা কিছুই বলেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাকেই প্রমাণ করতে হবে যে সে ঘটনাটা এইভাবে ঘটছিল, সহজ বাংলায়। আর বিতে বলছে যখন সাক্ষ্য প্রমাণ লাগবে না, সাক্ষ্য প্রমাণ না হইলে ধরেন বি জিতে যাচ্ছে, আপনার এ আর বি এ মামলা হয়েছে, বি জিতে যাচ্ছে যে আপনি প্রমাণ দেখাইতে পারেননি, তখন বিকেই প্রমাণ করতে হবে। ঘটনাটা কিন্তু উল্টো ঘুরে যাবে। এটা কিন্তু প্রমাণের দায়ভার কখনো উল্টে ঘোরে না, প্রমাণের দায়ভার কিন্তু এককভাবেই চলে। প্রমাণের দায়ভার যে দাবি তুলবে তার উপরেই। কিন্তু এখানে বলছে যে যখন কোনো এভিডেন্স থাকবে না বা এভিডেন্স নেই, সেক্ষেত্রে যে মামলায় হারবে তাকেই প্রমাণ করতে হবে। আর 3 নম্বরে বলছে, 103-এ বলছে আপনার নির্দিষ্ট কোনো তথ্য, কোনো নির্দিষ্ট বিষয়ে যার জ্ঞান আছে, নির্দিষ্ট কোনো তথ্য দাবি করে, যে দাবি করবে তাকে তা প্রমাণ করতে হবে। আমরা উদাহরণে যদি বলি যে এ বলে বি তার কাছে অপরাধ স্বীকার করছে, একে প্রমাণ করতে হবে যে একে প্রমাণ করতে হবে বি বলে সে অন্য জায়গায় ছিল। বি যদি বলে সে অন্য জায়গায় ছিল, তার সেক্ষেত্রে বি কে প্রমাণ করতে হবে। কারণ কি, যেহেতু এই বিষয়ে তো নির্দিষ্ট তথ্য তার কাছে আছে, এর কাছে তো না। এ দাবি করছে ঠিক আছে যে একটা খুন হয়েছে, সেখানে বি ছিল, কিন্তু বি প্রমাণ করলো যে না, আমি এই টাইমে আমি হাসপাতালে ছিলাম, আমি চট্টগ্রামে একটা খুন হয়েছে, আমি ঢাকার হসপিটালে অ্যাডমিটেড ছিলাম। সেক্ষেত্রে বি কেই প্রমাণ করতে হবে। এটা হচ্ছে এলিবাই, আমাদের যে 11 নম্বর সেকশনে আছে, ঠিক আছে, আমাদের সাক্ষ্য আইনের 11 নম্বর সেকশনে আছে যে পিলিয়া অফ এলিবাই যে নীতিটা, ঠিক, এটা আমরা পরে পড়ব। সেইটাই বলছে এখানে যে যে কোনো নির্দিষ্ট তথ্য দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ একটা ঘটনার সাথে রিলিভেন্ট অন্য যদি ঘটনা কেউ দাবি করে যে আমি এই ঢাকার সাথে চট্টগ্রামের কোনো রিলিভেন্ট নাই, কিন্তু যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকার হসপিটালে অ্যাডমিটেড ছিলাম। এই কথাটাই বলছে যে যে নির্দিষ্ট তথ্য দাবি করে তাকে প্রমাণ করতে হবে। তো এখানে 101 হচ্ছে সাধারণ দায়িত্ব, আর 102 হচ্ছে হারার ভিত্তি, মানে এটা হচ্ছে বাদী, এটা হচ্ছে বিবাদী, আপনি যদি সহজে মনে রাখতে চান। আর এটা হচ্ছে নির্দিষ্ট তথ্যের দায়িত্ব, যার কাছে নির্দিষ্ট তথ্য থাকবে তিনি দেবে। 104 এবং 5 আমরা দেখব। 104 বলছে অ্যাডমিসিবিলিটি শর্ত। অ্যাডমিসিবিলিটির শর্ত কিরকম, যদি কোনো প্রমাণ আদালতে গ্রহণ করতে হলে আগে কিছু ফ্যাক্ট প্রমাণ করতে হয়। যেমন ডাইং ডিক্লারেশন দিতে গেলে আপনাকে কিন্তু আগে মৃত্যুর প্রমাণ করতে হবে, যে ওই ব্যক্তি মারা গেছে। সেক্ষেত্রে আপনার শর্ত আগে পূরণ করতে হবে। সেকেন্ডারি এভিডেন্স দিতে গেলে ডকুমেন্ট যে হারানো গেছে বা আপনার ডকুমেন্টটা পাচ্ছেন না বা ডকুমেন্টটা নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে মানে এই ডকুমেন্টের বিষয়টা কিন্তু আগে প্রমাণ করতে হবে। আপনি যদি সেকেন্ডারি এভিডেন্স দেন, তাহলে আপনাকে দেখাইতে হবে যে প্রাইমারি এভিডেন্সের যে কোনো প্রবলেমের কারণে আমি প্রাইমারি এভিডেন্স দিতে পারি না। যেটা আমরা যখন আমরা এভিডেন্সের এই প্রাইমারি সেকেন্ডারি এভিডেন্স পড়বো, তখন আমরা দেখবো যে ওখানে কয়েকটা বিষয় আছে, 7টা মনে হয় বিষয় আছে, যে ক্ষেত্রে আপনার সেকেন্ডারি এভিডেন্স গ্রহণ করা যাবে। তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে যে যদি কোনো শর্ত থাকে, অ্যাডমিসিবিলিটি দেওয়ার ক্ষেত্রে যদি কোনো শর্ত থাকে, সেক্ষেত্রে আগে শর্ত পূরণ করতে হবে। যেরকম ডাইং ডিক্লারেশনের আগে আপনাকে মৃত্যু প্রমাণ করতে হবে। সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার আগে আপনার প্রাইমারি এভিডেন্সের অস্তিত্ব, হয়তো কোনো সরকারি প্রাইমারি এভিডেন্স অথবা হারানো গেছে অথবা নষ্ট হয়ে গেছে, সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
আর 105 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বলছে আমাদের যে জেনারেল এক্সেপশন, আমাদের যে বিশেষ ব্যতিক্রম যে আমরা যে দাবি করব সেটা আসামির দায়িত্ব। অর্থাৎ আসামি যদি আপনার একটা খুনের মামলা হইলো, আপনি বললেন যে আমার কোনো ইন্টেনশন ছিল না, বা আমার কোনো মানে দোষযুক্ত মন ছিল না, আমি সরল মনে কাজটা করছি, অথবা বাচ্চাটা মাইনর, সে তার বয়স 9 বছরের কম, অথবা সে 9 বছর থেকে 12 বছর বয়স কিন্তু সে পাগল উন্মাদ, এই জেনারেল এক্সেপশন যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে বিষয়টা যে এটা এই ভেবেছিল। এই বিষয়টাই কিন্তু 105-এর মেইন কনসেপ্ট। আপনি আদালত ধরে নেয় আসামি, আসামি অবশ্যই তার এক্সেপশন গুলো সে প্রমাণ করবে, এখানে বাদী প্রমাণ করবে না যে এটা জেনারেল এক্সেপশনের ভিতরে পড়বে। বিষয়টা কিন্তু বুঝতে হবে। এটা সাধারণ নলেজ যে আপনি যদি ধরেন একটা মামলায় আপনি যদি সুবিধা নিতে চান, অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে যে এই সুবিধাটার ক্যাটাগরিতে আমি পড়ছি, আমি এই সুবিধাটা পাওয়ার জন্য আমি মানে আমি অধিকারী, এই সুবিধাটা আমার অধিকার পাওয়ার। এই ধরনের অধিকার যখন আপনি দাবি করবেন, জেনারেল এক্সেপশন যখন দাবি করবেন, অবশ্যই যে দাবি করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। আর 106-তে বলছে, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, যে ট্রেন টিকিট যদি যে কাটছে সেটা কার দায়িত্ব। এই যে আমরা এই দেখবো যে ট্রেনের টিকিট ছাড়া যদি আপনি ধরা পড়েন, সেক্ষেত্রে টিকিট যে আপনার কাছে ছিল বা আপনি যে টিকিট কিনছেন সেটা প্রমাণের দায়িত্ব কার? সেটা ওই ব্যক্তির, যে ব্যক্তি বিশেষ জ্ঞান রাখে, মানে ওই টিকিটটা যে সে কিনছে সেটা তো সে জানে, অন্য তো কেউ জানে না। যিনি টিটি বা যিনি ওনাকে মানে টিকিট চেক করছেন, উনি তো জানেন না যে আসলে টিকিটটা ওনার কাছে আছে কিনা, তো ওনাকেই প্রমাণ করতে হবে যে টিকিট আমার কাছে ছিল, আমি টিকিট কিনেছি। সেই বিষয়ে এখানে বলছে যে বিষয় শুধু একজনের জানা তাকেই প্রমাণ করতে হবে। উদাহরণ, ট্রেনের টিকিট ছাড়া ধরা পড়লো, টিকিট ছিল কিনা এটা একেই প্রমাণ করতে হবে। এটার মূলনীতি হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয় নয়, শুধু সংশ্লিষ্ট ব্যক্তি জানে, দায়িত্ব তার উপরই। এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে। আর 107 এবং 108 এখানে কিন্তু একটা কথা বলছে যে 30 বছর, যদি কেউ 30 বছরের মধ্যে বেঁচে ছিলেন এবং মৃত্যু বলে দাবি করা হয়, তাহলে দাবিদারকে মৃত্যু প্রমাণ করতে হবে। আর 108-এ বলছে যদি 7 বছরে কারো খোঁজ না থাকে, আদালত মৃত্যু ধরে নেবে, কিন্তু কেউ যদি দাবি করে যে ওই ব্যক্তি জীবিত আছেন, তবে তাকেই প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি জীবিত আছেন। একই রকম বিষয়টা দুইটা কিন্তু, তাই না? কিন্তু এখানে বলছে কি 30 বছরের মধ্যে যদি বেঁচে থাকে এবং মৃত্যু বলে যে দাবি করবে, তাকে প্রমাণ করতে হবে যে উনি মৃত্যু। আর এখানে বলছে 7 বছর যদি না পাওয়া যায়, যাকে তারা প্রতিদিন দেখতো, 30 বছরে বলছে যাদের সাথে দেখা হইতো, মাঝে মাঝে দেখা হইতো, তাদের ভিতরে যদি কেউ দাবি করে যে উনি মারা গেছেন, সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে উনি 30 বছরের মধ্যে কোনো একদিন সে তাকে দেখছে, এটা প্রমাণ তাকেই করতে হবে যে দাবি করবে। আর এটা বলছে 7 বছর যদি তার কোনো খোঁজ না থাকে, আদালত ধরে নেবে সে মারা গেছে, কিন্তু যে দাবি করবে উনি জীবিত, তাকে প্রমাণ করতে হবে সে কিভাবে, কখন দেখছে, কোথায় দেখছে, কিভাবে তারে দেখছে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে উনি জীবিত ছিলেন। তাই 30 বছর আর 7 বছর এই দুইটা বিষয় এমসিকিউ শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবেন। এটা কিন্তু আপনার এমসিকিউ প্রশ্নে আসে, যে আমাদের এই 30 বছর এবং 7 বছর, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অনেক সময় এমসিকিউতে আসে, এবং আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকে আমাদের বার্ডেম অফ প্রুফের যদি প্রশ্ন লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই সেকশনগুলা আমাদের এইভাবেই লিখতে হবে। তারপরে আমরা যদি দেখি যে 9, 10, 11 এখানে বলছে রিলেশনশিপ। একবার রিলেশনশিপ, পার্টনার হোক, এজেন্ট হোক বা টেনেন্ট হোক, প্রমাণ হলে সেটা বন্ধ হয়েছে, প্রমাণ করার দায়িত্ব যার দাবি সে। ধরেন আপনি একজনের সাথে একটা এগ্রিমেন্ট করলেন, ওই এগ্রিমেন্টটা যে শেষ হয়েছে বা চুক্তিটা যে বলবৎ নাই, সেটা যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। এটা বলছে 109-তে। আর 110-এ যেটা বলছে, 110-এ বলছে আপনার যে ব্যক্তি, 110 হচ্ছে কিন্তু সিভিল মামলার খুবই একটা গুরুত্বপূর্ণ আপনার ধারা। সিভিল মামলার ক্ষেত্রে যে পজিশনে যে থাকবে তাকে কখনো মানে প্রমাণ দেওয়া লাগবে না যে সে মালিক, তাকে মালিকই ধরা হয়, তাকে যে পজিশনে থাকে তাকে মালিক ধরা হয়। আমরা যেরকম যদি দেখি যে এসআর অ্যাক্টের 9 নম্বর সেকশনে যখন কেউ বেআইনিভাবে তাকে বেদখল করে, সেক্ষেত্রে আমরা কি ধরে নেই, আদালত কি ধরে নেয়, জমির মালিককে, সেটা কিন্তু আদালত ধরে উনি দখলে ছিল, ওনাকেই দখলটা দিতে হবে, যাতে সে প্রকৃত মালিকের বিরুদ্ধেও মামলা করতে পারে। তাই এইটাই এখানে বলছে যে পজিশনে যিনি থাকবে তাকে মালিক ধরে নেওয়া হবে, যে দাবি করবে যে উনি মালিক নয় তাকে প্রমাণ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো আর 111 হচ্ছে বিশ্বাস ভিত্তিক সম্পর্কে
অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকেন, ধরেন ছাত্র শিক্ষক, বাবা ছেলে বা উকিল, আপনার উকিলদের যে আপনার মক্কেল, এদের ক্ষেত্রে শক্তিশালী পক্ষকে সবসময় প্রমাণ করতে হবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি একজন ক্লায়েন্ট দাবি তোলে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে প্রমাণ করতে হবে না যে আপনার সাথে এই ঘটনা ঘটছে, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। যেহেতু আপনি একজন অ্যাক্টিভ কনফিডেন্সে আছেন, আপনি তার থেকে জ্ঞানী বা আপনি তার থেকে বেশি বুঝেন, অর্থাৎ এই বিষয়টা আপনাকেই প্রমাণ করতে হবে যে ঘটনাটা আসলে এভাবে ঘটে নাই, আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি হয়েছে, ক্লায়েন্ট ভুল বুঝে আমার নামে অভিযোগ দায়ের করছে, এটা এইভাবে আপনাকে প্রমাণ করতে হবে। ক্লায়েন্টের কিন্তু প্রমাণ করার দায়িত্ব নেই। এই কথাটাই এখানে বলছে যে অ্যাক্টিভ কনফিডেন্সে যিনি থাকবেন, সে বাবা ছেলের ক্ষেত্রে বাবা, আপনার দোকানদার কাস্টমারের ক্ষেত্রে দোকানদার, এরকম মানে যে বিষয়টা যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন তাকেই প্রমাণ করতে হবে। এটা বলছে 111-তে। আর 112 হচ্ছে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে হচ্ছে সন্তানের বৈধতা নিয়ে একটা ধারা, যেটা 112 ধারায় আছে, যে আসলে সন্তানের বৈধতা যদি কোনো আপনার ভ্যালিড মানে বৈধ বিবাহ চলাকালীন 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানকে বলা হয় লেজিটিমেট চাইল্ড ধরা হয়। লেজিটিমেট চাইল্ড মানে বৈধ সন্তান। অর্থাৎ কোনো অবস্থাতেই, এটা কিন্তু কনক্লুসিভ প্রুফ, কোনো অবস্থাতেই এটাকে খণ্ডানো যাবে না যদি বিবাহ বৈধ হয়। আমরা যদি একটা উদাহরণ দিই, এখন আমরা কক্সবাজারের আমাদের যে এমপি ছিল সাবেক, বদি, ওনাকে ইয়াবা বদি বলতে অনেকে, ওনার বিরুদ্ধে একটা ছেলে মানে দাবি করছিল যে উনি তার সন্তান। এখন ওই ছেলেটা কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ওর মায়ের ওর সাথে বৈধ বিবাহ হয়েছিল। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যেখানে তো ডিএনএ টেস্ট করলে হয়, বা ডিএনএ টেস্ট করলে হয় না, একটা পুরুষের সাথে একটা পুরুষ একটা মহিলার সাথে যে কোনোভাবে তার ইন্টিমেট হইতে পারে, কিন্তু সেইটা যে তার জন্য যে সেই সন্তান জন্মে আসলে যে সেটার দায়িত্ব তার নিতে হবে এমনটা তো না। কারণ কি, সে এখানে আমাদের একটা যে কোনো অবৈধভাবে অনেক সম্পর্ক থাকতে পারে। সেই ক্ষেত্রে আদালত কি লাস্ট পর্যন্ত কিন্তু আদালত বদির পক্ষেই রায় দিয়েছে, কারণ এটা হচ্ছে সে তার মায়ের যে বিবাহটা বৈধ এটা প্রমাণ করতে পারে না। ঠিক আছে, বৈধ বিবাহ না হইলে হবে না, এখানে বৈধ বিবাহ থাকতে হবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আপনার নো অ্যাক্সেস প্রমাণ করতে পারলে এই অনুমান ভাঙ্গা যায়। নো অ্যাক্সেস বলতে আপনি যদি প্রমাণ করেন যে এই 280 দিনের ভিতর আপনার সাথে তার সাথে কোনোভাবেই মানে সহবাস হওয়ার সম্ভাবনা ছিল না, অর্থাৎ আপনি তার সাথে থাকেন নাই, অথবা আপনি দেশের বাইরে ছিলেন, বা আপনি তার সাথে কোনো অ্যাক্সেস হয় নাই, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে প্রমাণ দিতে পারবেন যে সেক্ষেত্রে অবশ্যই এই সন্তান আমার না। কিন্তু যদি আপনার বৈধ বিবাহ থাকে এবং আপনি যদি এই প্রমাণ এটা যদি যুক্তিগতভাবে সঠিকভাবে না উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আদালত ধরে নেবে যে এই সন্তান আপনারই এবং আপনাকেই এই সন্তানের ভরণ পোষণ বা এই সন্তানের বৈধতা দিতে হবে। এই কথাটাই বলছে। এটা হচ্ছে 280 দিনটি আপনার মনে রাখতে হবে, এবং আপনার এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে যে এইটার একটাই ব্যতিক্রম আছে, যেটা যদি নো অ্যাক্সেস প্রমাণ করতে পারে যে তার সাথে তার স্ত্রীর শারীরিক সম্পর্ক হওয়ার এই 280 দিনের ভিতরে সম্ভাবনা ছিল না, সেক্ষেত্রে এই সন্তান মানে সন্তানের দায়িত্ব সে করতে পারে, এটা খণ্ডানো যাইতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম, কিন্তু আদালত এমনিতে সবসময় কনক্লুসিভ প্রুফ হিসাবে এটাকে কোনোভাবেই খণ্ডান যাবে না। তো 112টা হচ্ছে কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা 114 আসলে দিয়ে আমরা শেষ করব আমাদের প্রথম পার্ট। আমরা দ্বিতীয় 5 মিনিট পরে আবার আমরা কিন্তু লিংক দিব আপনাদেরকে। আপনারা যারা ক্লাস করবেন অবশ্যই আপনারা যুক্ত হবেন। আমাদের টাইম 4 মিনিট আছে, আমরা এর ভিতরে 114 আমাদের 112 পরে 113 নম্বর সেকশন অমিট আছে। 114 নম্বর সেকশনটা আমাদের দেখতে হবে যে ঘটনা ক্ষেত্রে আদালত আসলে কোন বিষয়টাকে প্রিজাম্পশনে নিতে পারে। এটা কিন্তু ঘটনার ক্ষেত্রে, এটা কিন্তু কোনো ডকুমেন্ট না, ঘটনার ক্ষেত্রে। তো কিছু ঘটনা আছে এখানে, সম্ভবত 9টা বিষয় আছে, 9টা বিষয়, যেটা আমরা এখান থেকে দেখব যে 9টা বিষয় বলছে আদালত সাধারণত মানবীয় আচরণ, স্বাভাবিক ঘটনা এবং ব্যবসায়িক প্রচলিত নিয়মের ভিত্তিতে কোন ঘটনা ঘটছে বলে অনুমান করতে পারে। আদালত কোনো ঘটনা ঘটছে বলে অনুমান করতে পারে, সেটা বলছে যে এটা হচ্ছে মেপ্রিজিউম, যে আদালত একটা ঘটনা এখানে 9টা বিষয় দিছে, যে আপনি যদি চুরি করার সাথে সাথে চোরাই মাল, চুরি হওয়ার কিছুক্ষণ পর যদি কারো কাছে চুরি হওয়া মাল পাওয়া যায়, তাহলে এই যদি ব্যাখ্যা না দিতে পারে, তাহলে আদালত কি ধরে নেবে? হয় মনে করতে হবে উনি চোর, অথবা চোরের সহযোগী, মানে চোরের মাল উনি জেনে শুনে ক্রয় করছেন।
এই একটা কনসেপ্ট আছে। আর একটা বিষয় হচ্ছে সহযোগী সাক্ষ্য, অর্থাৎ আদালত যদি কোনো ব্যক্তি একসাথে যদি চুরি করে, সহযোগী সাক্ষ্য একই ট্রাইলে বা একই জায়গায় যদি সে বলে যে ঘটনা যদি এমনটা প্রাসঙ্গিক হয় যে তার কথাটা আসলেই যুক্তিযুক্ত, সেক্ষেত্রে সহযোগী সাক্ষ্য আদালত মেপ্রিজিউম হিসেবে ধরে নিবে। চাইলে প্রমাণ বাড়তি প্রমাণ চাইতে পারে, কিন্তু আদালত ধরে নিবে যে না, উনি সত্য কথা বলছে। এটা কিন্তু মেপ্রিজিউম। এই যে আপনার 114 নম্বর কিন্তু আদালত মেপ্রিজিউম করতে পারে কোনটা, চুরির মাল বা সহযোগী সাক্ষ্য, বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ কোনো একটা চেক বা কোনো একটা টাকার অ্যামাউন্টের বিলে যদি আপনি ইনডোর্স করার পরে যদি মানে যিনি এটা দিছেন উনি কিন্তু, যে আদালত ধরে নেবে যে ওনার কাছে টাকা পায় বলে উনি চেকটা ওনাকে দিছেন। ওনার কাছে টাকা না পাইলে ওনার স্বাক্ষরিত চেক ওনার কাছে কিভাবে আসবে বা ওনার কাছে ওনার বিলের ডকুমেন্টস কিভাবে আসবে, এই বিষয়টাই বলছে। আরেকটা হচ্ছে যে বর্তমান অবস্থা, অর্থাৎ এমন কোনো বিষয় যেটা বিদ্যমান ছিল, ধরেন একটা খাল হইতে পারে, একটা বিল্ডিং হইতে পারে, যেটা কিছুদিনের ভিতরেই বিলীন হয়ে যাওয়া সম্ভব না, সেরকম বিষয় আদালত ধরে নেবে যে ওটা ওখানে বর্তমানেও প্রেজেন্ট আছে, এই কথাটাই বলছে। তারপর বলছে যে বিচারিক কাজ, সরকারি নিয়মে যে কাজগুলো হয়, সরকারি বিচারিক কার্যাবলী, যে মানে বিচারের যে কার্যক্রম, সেটা আদালত ধরে নেবে যেটা যথাযথভাবে হয়েছে, যথাযথ নিয়ম মেনে সরকারি যে কাজগুলো বা আদালতের যে কাজগুলো সেটা যথাযথ নিয়ম মেনে হয়েছে, এটা আদালত ধরে নেবে। ব্যবসায়িক প্রচলিত নিয়ম, সাধারণ ব্যবসায়িক রীতি অনুসরণ করা, যেমন আপনি যদি ডাকযোগে একটা চিঠি পাঠান তাহলে আপনার আদালত ধরে নেবে যে চিঠিটা পৌঁছেছে। এখন যদি না পৌঁছে সেক্ষেত্রে প্রমাণ দিতে হবে যে এটা চিঠিটা আসলে যার কাছে পৌঁছানোর কথা সে পৌঁছায়নি, এটা তখন তার উপরে বার্ডেন অফ প্রুফ যে দাঁড়াবে। আর হচ্ছে প্রমাণ গোপন করলে, যদি কেউ কোনো প্রমাণ গোপন করে, ধরেন একটা ঘটনা এক ব্যক্তি জানে, উনি সেই ঘটনাটা না বলে, সেক্ষেত্রে যে প্রমাণ উপস্থাপনা করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি, আদালত অনুমান করতে পারে যে এটা যদি সে মানে প্রমাণ যদি সে প্রেজেন্ট করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যেত, এটাই আদালত ধরে নেবে যে এই জন্য সে প্রমাণটা জানার পরেও সে আদালতে সে প্রমাণটা আনা হয়নি। তারপর হচ্ছে প্রশ্নের উত্তর দিতে যদি কেউ অস্বীকার করে, যে কোনো প্রশ্ন আদালত জিজ্ঞেস করলো, তখন যদি কেউ বলে যে না এই প্রশ্ন এড়াই যায়, তখন মনে করবে যে প্রশ্নের যদি উত্তর দিত সেটা তার বিপক্ষেই যাইত। আর হচ্ছে ঋণের দলিল গ্রহীতার কাছে, অর্থাৎ ঋণের যদি আমরা যে ওই যে টাকা পয়সা নিলে যখন একটা ডকুমেন্ট দেই না, যে আমাদের যে কনসিডারেশন দেয়, ওই কনসিডারেশনের অরিজিনাল কাগজ যদি ঋণ গ্রহীতার কাছে পাওয়া যায় তাহলে আদালত ধরে নেবে যে ঋণ পরিশোধ হয়েছে বলে কাগজটা তার কাছে আসছে, নইলে তো এটা তো থাকার কথা যিনি বাদীতার কাছে, কিন্তু এটা যখন ঋণ গ্রহীতার কাছে পাওয়া যাবে তখন মনে করবে যে ওই ঋণ শোধ করছে, যার কারণে এই কাগজটা তাকে ফেরত দেওয়া হয়েছে, এটাই ধরে নেবে। তো ঠিক আছে, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন যেটা পড়বো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ধারা, যেটা এস্টপেল, অর্থাৎ স্বকার্যজনিত বাধা। স্বকার্যজনিত বাধাটা কেমন, যে সাক্ষ্য আইনের একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই যেটা হচ্ছে এস্টপেল। এস্টপেল কি আসলে, এই যে স্বকার্যজনিত বাধা এটা কি, এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের কথা, ডিক্লারেশন, নিজের কথা, কাজ, অ্যাক্ট বা নীরবতা, অমিশন, অন্য কাউকে একটি বিষয় সত্য বলে বিশ্বাস করায় এবং সেই বিশ্বাসের উপর নির্ভর করে, কে যে ব্যক্তিকে বিশ্বাস করাইছে উনি যখন ওই বিশ্বাসের উপর নির্ভর করে অন্য মানে কাজ করে, নির্ভর করে ওই ব্যক্তির কথার উপরে নির্ভর করে কোনো কাজ করে, তাহলে পরে প্রথম ব্যক্তি সেই কথার বিপরীত দাবি করতে পারবে না। অর্থাৎ প্রথম যে ব্যক্তি বিশ্বাস করাইছে উনি কিন্তু এর বিপরীত যাইতে পারবে না। অর্থাৎ আপনাকে বললো যে ভাই একটা যদি উদাহরণ দেই, যে ধরেন এই জমিটা আমার, তো আমরা বিশ্বাস করলাম যে আপনার জমি, আমি টাকা দিলাম জমিটা ক্রয় করার জন্য, কিন্তু দেখা গেল যে জমিটা আপনার না, কিন্তু পরবর্তীতে কোনো এক সময় আপনার মালিকানা ওই জমিটা আসলো, তখন ওই ব্যক্তি বলতে পারবে না যে আমি যখন বলছিলাম তখন তো জমিটা আমার নামে ছিল না, এখন আমার নামে আসছে, এই জন্য আমি এখন ওনার সাথে বিক্রয় চুক্তি আমি করব না। কারণ আদালত তখন বলবে যে না, তুমি যেহেতু তুমি একবার বলছো, তোমার বলার উপরে উনি তোমাকে টাকা পয়সা দিছে, তোমাকে অবশ্যই তোমার কথা মতো কাজ করতেই হবে। এস্টপল হচ্ছে একটা আইন সিদ্ধ নীতি, এস্টপল হচ্ছে দেওয়ানি বিষয়, এস্টপল হচ্ছে ঘটনাগত বিষয় না, কিন্তু এস্টপল হচ্ছে আইনি বিষয়, আর এটা হচ্ছে প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না। এস্টপল
শুধু মামলার কারণ নয়। এই কথাগুলা যদিও আমাদের সেকশনে নাই, কিন্তু এই কথাগুলো আপনাকে জানতে হবে। এগুলো হচ্ছে সেকশনের বাইরের কথা। যে এস্টাপল হচ্ছে একটা আইন সিদ্ধ নীতি, এস্টাপল হচ্ছে একটা দেওয়ানি বিষয়, এটা কোনো ঘটনাগত বিষয় না, এটা আইনি বিষয়। এস্টাপল কিন্তু আইনি বিষয়। আপনার কিন্তু প্রশ্ন অনেক সময় এমসিকিউতে আসে, এস্টাপল কোন বিষয়? এস্টাপল হচ্ছে আইনি বিষয়। যদিও এটা ঘটনা, কিন্তু এটা ঘটনাগত বিষয় নয়, এটা হচ্ছে আইনি বিষয়। এটা প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না। যদি প্রকাশ্য কোনো আইন থাকে তার বিরুদ্ধে কাজ করে না, এবং শুধু এস্টাপলের দ্বারা আপনি কোনো মামলার কারণ হইতে পারে না। এর সাথে রিলিভেন্ট থাকতে হবে অন্য কিছু, কিন্তু এস্টাপল শুধু কারণ হবে। এস্টাপল নট কনক্লুসিভ প্রুফ, অর্থাৎ এস্টাপল চূড়ান্ত প্রমাণ নয়। যা একবার বলেছে বা বিশ্বাস করিয়েছে, পরে তার বিপরীত কথা বলতে পারবেন। এটাই হচ্ছে মানে আপনার এস্টাপলের মূল নীতি। এখন এস্টাপল আমাদের 115 থেকে 117, অর্থাৎ 15, 16, 17 তিনটে সেকশন মাত্র এস্টাপলে। এই তিনটে সেকশন আমরা এখন আলোচনা করব। এস্টাপলের 5টি অপরিহার্য উপাদান, এই 5টা অপরিহার্য উপাদানের উপাদান অবশ্যই থাকতে হবে। কি কি? আপনার ডিক্লারেশন, অ্যাক্ট, ওমিশন, আমরা যেটা প্রথম বললাম যে এস্টাপল বলতে কি, কথা, কাজ এবং নীরবতা, যে কোনো একটি থাকতে হবে। অন্যকে বিশ্বাস করাইতে হবে, অন্য একজন ব্যক্তিকে আপনার এই কথা, কাজ বা ওমিশন দ্বারা বিশ্বাস করাইতে হবে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ওই লোকের কোনো কিছু একটা করতে হবে, কাজ করতে হবে। আর যেখানে ক্ষতির সম্ভাবনা, বিশ্বাস ভঙ্গ হলে ওনার ক্ষতি হওয়ার একটা ঝুঁকি থাকবে, অর্থাৎ উনি যদি আপনাকে জমি না দেয়, তাহলে আপনি তো ওনাকে টাকা দিচ্ছেন, তাহলে আপনার ক্ষতি হবে না, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকা লাগবে। পরে অস্বীকার করা যাবে না। পরে এই যে ব্যক্তি আপনাকে এস্টাপল করাইলো, বা যে ব্যক্তি আপনাকে কথা, কাজ বা নীরবতার দ্বারা বিশ্বাস করাইলো, ওই ব্যক্তি অস্বীকার করতে পারবে না। এটা হচ্ছে স্বকার্যজনিত বার্তা, তা আপনার কাজে আপনি বাধা হয়ে দাঁড়াইছেন, আপনার কথায় আপনি বাধা হয়ে দাঁড়াইছেন। এইটা হচ্ছে এস্টাপলের মূলনীতি। আর এখানে বলছে এ জানে জমিটি তার নয়, ওই আমি যেটা বললাম ওই উদাহরণটাই এখানে দিচ্ছি। আর 116 এস্টাপলের 115 কিন্তু এই বিষয়গুলো এইটাই, এই বিষয়গুলো যদি আপনি জানেন যে এস্টাপল একটা আইন সিদ্ধ নীতি, এস্টাপল একটা দেওয়ানি বিষয়, প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না, এস্টাপল অনলি মামলার কারণ নয়, এই বিষয়গুলো হইলে আপনি কিন্তু এখান থেকে দুই এক পেজ লিখতে পারবেন। আপনি রিটেন পরীক্ষাও লিখতে পারবেন, আবার এমসিকিউতে আপনার এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন। আর 116টা হচ্ছে যে টেনেন্ট অ্যান্ড লাইসেন্সি এস্টাপল, অর্থাৎ ভাড়াটিয়া। আমরা যে বলি, আপনি যে একটা ঘরে ভাড়াটিয়া উঠেন, ভাড়াটিয়া সারা জীবন ভাড়াটিয়া। ভাড়াটিয়া কখনো মালিকানা অস্বীকার করতে পারবে না, অর্থাৎ একজন ভাড়াটিয়া কখনো তার মালিকের মালিকানা অস্বীকার করতে পারবে না। যতদিন তার সাথে ভাড়ার সম্পর্ক থাকবে, ততদিন ল্যান্ডলর্ডের মালিকানার কোনো টাইটেল সে অস্বীকার করতে পারবে না। কারণ সে তো তাকে মালিক ভেবেই তার সাথে চুক্তি করছে যে তার এইখানে ভাড়াটিয়া হিসেবে উঠতেছে, কিন্তু ওঠার পরে উনি বলতে পারবে না যে আসলে এই ঘরের বা এই জায়গার মালিকই উনি না। আর লাইসেন্সি, আমরা যে বিভিন্ন হোটেলে যাই বা আমরা যে বিভিন্ন এই যে আবাসিক হোটেলে থাকি, তখন আমরা ওদের কি দেই? একটা টেরিফ দেই। ওই যে আমরা যে টাকাটা দেই, এটা আমরা বলি যে ভাড়া দেই, এটা ভাড়া না, এটাকে ইতে বলে, আমরা যে দেখি না রবি বা এয়ারটেলে বা ইতে বলে টেরিফ। এটা হচ্ছে টেরিফ, যে আমরা টেরিফ দেই, হোটেলের ভাড়াটাকে বলে টেরিফ। এই টেরিফ দেই। তা আপনি যদি এই টেরিফ দিয়ে যদি কোনো হোটেলে ওঠেন বা কোনো একটা স্থাবর সম্পত্তি যদি আপনি ব্যবহার করার লাইসেন্স নেন, এই লাইসেন্স নেওয়ার পরে যে অনুমতি দিয়েছিল, এই লাইসেন্সের যে হোটেল কর্তৃপক্ষ আপনাকে অনুমতি দিয়েছে, তার অধিকার যে ছিল না, বা তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যে ভাই, আমি একটা হোটেলে আপনি ওঠার পরে বলতে পারবেন না যে এই হোটেলের তো মালিকই না উনি, তাহলে আপনি তো তাকে টেরিফ দিয়ে আপনি তার শর্ত পূরণ করে ওখানে উঠছেন, অতএব আপনি এটাকে কখনোই তা অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ ট্যানেন্ট ল্যান্ডলর্ডের টাইটেল অস্বীকার করতে পারবে না। আর লাইসেন্সরের পজেশন অস্বীকার করতে পারবে না, যে এই হোটেলের তো মালিকই উনি না, এইটা বলতে পারবে না। উনি হোটেলে উঠছে যেহেতু, ওনাকে ট্যারিফ দিছে, অবশ্যই সে যতক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ওই হোটেলের উনিই মালিক, তাতে উনি মালিক হোক বা না হোক। যার কাছ থেকে উনি এইটা লাইসেন্সটা নিছে, অবশ্যই তাকে মালিক হিসেবে তার স্বীকার করতে হবে। এখন যদি আমরা একটা দেখি, এ বাড়ির মালিক, বি ভাড়াটিয়া হিসেবে ভাড়া নেয়, একটা সম্পর্ক স্থাপন করে, 2 বছর পর বি দাবি করে তুমি তো মালিকই নও। এই নীতি লেনদেনের স্থিরতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করে। আদালত রায় দেয় তুমি নিজেই তাকে ল্যান্ডলর্ড হিসেবে স্বীকার করে ভাড়া নিয়েছো, এখন তুমি অস্বীকার করতে পারবা না যে উনি তো মালিক নয়, যে কথাগুলো আমরা বলছি। এটাই হচ্ছে 116। আর 117 হচ্ছে আরেকটা বিষয় বলছে যে অ্যাকসেপ্টর, বেইলি অর লাইসেন্সি স্টপেল, অর্থাৎ অ্যাকসেপ্টর অর বিল অফ এক্সচেঞ্জ, যে ব্যক্তি বিল একসেপ্ট করছে মানে বিল নিছে, সে বলতে পারবে না যে ড্রয়ার যে তৈরি করছে বিল
যে এই বিল লেখার তার ক্ষমতা ছিল না। অর্থাৎ আপনাকে যদি একজন একটা চেক দেয়, তো ব্যাংকে গেলে পরে ব্যাংক বলতে পারবে না যে ওনার তো ক্ষমতাই নেই এখানে সিগনেচার করার, ঠিক আছে। তবে ব্যতিক্রম আছে, এখানে সিগনেচার জাল বলে দাবি করতে পারবে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে এই তার চেকের সিগনেচারটাকে কিন্তু অস্বীকার করতে পারবে না যে ওনার এই চেকে সিগনেচার দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না, এইটাই বলছে। আর এখানেও একটা কথা বলছে বেইলি, আমরা যে দেখি যে আমের সিজনে বা লিচুর সিজনে বাগান মালিকরা অনেক সময় লিচু বা আম আপনার দেয়, লিজে দেয়। মানে লিজে দেয় কিরকম, যে ফলের সিজন মানে 2 মাস বা 3 মাসের জন্য দেয়, যে ফল কিনে নেয়, তারপরে ওনারা বিক্রি করে যখন পাকে, এইটা নির্দিষ্ট টাইম থেকে। এই টাইমে যখন আপনি একজনকে আপনাকে লাইসেন্স দেবে, পরবর্তীতে ওই লাইসেন্স নেওয়ার পর আপনি অস্বীকার করতে পারবেন না যে উনি তো এইটার ওনারই না, যে ওনার কাছ থেকে তো আপনি নিছেন, লাইসেন্সটা নিছেন, কিন্তু লাইসেন্স নেওয়ার পর আপনি অস্বীকার করতে পারবেন না, ওনার ওনারশিপ অস্বীকার করতে পারবেন না। এই বিষয়গুলোই আসলে এখানে 115, 116 এবং 117 এই 3টে বিষয় আলাপ করছে। আমরা আলোচনা করা আছে স্টপেলের যে নীতিগুলা, এটাকে মোটামুটি একটু গুরুত্বপূর্ণ রিটেন স্টুডেন্ট এবং এমসিকিউ স্টুডেন্ট উভয়ের জন্যই অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা এটা এভাবে মনে রাখতে পারেন যে এস্টাপল হচ্ছে একটা আইনসিদ্ধ নীতি, যেটা দেওয়ানি বিষয়। এস্টাপল কিন্তু একটা দেওয়ানি বিষয়, এটা হচ্ছে আইনগত বিষয়, এটা ঘটনাগত বিষয় নয়। আর প্রকাশ্য আইনের বিরুদ্ধে এটা কাজ করে না। আর এস্টাপল অনলি মামলার কারণ নয়, এস্টাপল নট কনক্লুসিভ প্রুফ, ঠিক আছে। তবে এটা বাধা সৃষ্টি করে, কিন্তু এটা কনক্লুসিভ প্রুফ না। মানে আপনি একটা জিনিস বলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু এটাই যে কনক্লুসিভ প্রুফ এমনটা না, এটা বাধা সৃষ্টি করে। আর 116তে বলছে ভাড়াটিয়া সারা জীবন ভাড়াটিয়া। আর হোটেল কর্তৃপক্ষ হোটেল ভাড়া নেওয়ার পরে হোটেল কর্তৃপক্ষকে আপনি অস্বীকার করতে পারবেন না যে তার কোনো মালিকানা নেই। আর 117তে যেটা বলছে যে ব্যাংকের যদি আপনি কোনো একটা চেক দেন বা আপনি যদি কারো কাছ থেকে একটা বাগান ক্রয় করেন, সেখানে আপনি ওই চেকে ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে না যে ওনার সিগনেচার দেওয়ার কোনো পাওয়ার নেই। অথবা ওই একটা যদি আপনি বাগান বা একটা আম লিচুর বাগান টাগান এই ধরনের যে বিষয়গুলো আছে, এখানে যদি আপনি ওইভাবে তাদের 2-1 মাসের জন্য টাকা দিয়ে রাখেন, ওখানে আপনি অস্বীকার করতে পারবেন যে উনি তো মালিকই না। এই কথাটাই বলছে আসলে এটা। আর 118 থেকে 134 তো আমরা আগেই পড়িয়েছি গত সপ্তাহে। তো এই ছিল আমাদের আসলে আজকের এই 2টা কনসেপ্ট। আর প্রাথমিকভাবে আমরা এখন যদি আলোচনা করি, দেখি যে আমরা প্রথমত দ্বিতীয় চ্যাপ্টারটা যদি একটু আলোচনা করি, এটা হচ্ছে তো আমরা আজকে এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করব। এটা হচ্ছে 5 থেকে 16 হচ্ছে আপনার জেনারেল রিলেভেন্সি, অর্থাৎ ঘটনার সাধারণ যে প্রাসঙ্গিকতা। এটা হচ্ছে 5 থেকে 16 জেনারেল রিলেভেন্সি। তো আমরা আসলে যে সাক্ষ্য আইনটা পড়ি, এখন আমরা দেখবো যে আসলে আমরা কি পড়লাম এতক্ষণ, যে কারা সাক্ষ্য দিতে পারবে, তারপর হচ্ছে প্রমাণের দায়িত্ব কার, তারপর হচ্ছে একবার বলার পরে সেটা অস্বীকার করা যাবে না। এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি, কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করতে হবে না। আর এখন আমরা আলোচনা করব যে আসলে এই যে আমরা সাক্ষ্য আইনটা পড়ি বা সাক্ষ্য আইনটার যে আমাদের তো জানি যে আমরা মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন অবশ্যই প্রয়োজন, আপনি সিভিল বলেন ক্রিমিনাল বলেন যে কোনো মামলার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আসলে প্রাসঙ্গিক বিষয় কোনটা, কি কি বিষয় আপনি প্রাসঙ্গিক হিসেবে নিতে পারবেন আর কি কি বিষয় আপনি প্রাসঙ্গিক হিসেবে নিতে পারবেন না। মানে প্রাসঙ্গিক বিষয় বলতে আপনি একটা ঘটনার সাথে তো পৃথিবীর সবকিছু আপনি প্রাসঙ্গিক করতে পারবেন না। কোন কোন ঘটনা, কোন কোন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে বা কোন কোন আলামত, কোন কোন ডকুমেন্টস গুলো আপনি সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবেন বা এর ব্যতিক্রম কি আছে, এই বিষয় নিয়ে আলোচনা করছে 5 থেকে 55 নম্বর সেকশনে। তো এখানে আবার কয়েকটা পার্ট আছে, এখানে 9টা পার্টে আমরা বিভক্ত করছি। প্রথম হচ্ছে 5 থেকে 16 হচ্ছে জেনারেল রিলেভেন্সি, তারপর হচ্ছে 17 থেকে 23 হচ্ছে অ্যাডমিশন, আর 24 থেকে 31 হচ্ছে কনফেশন, 32-33 হচ্ছে ডাইং ডিক্লারেশন, 34 থেকে 38 হচ্ছে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি,
আর 39-এ হচ্ছে বিবৃতি কতটুকু প্রমাণ করতে হবে। 40 থেকে 44 হচ্ছে আদালতের রায় কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, বা আদালতের রায়, জেনারেল নিয়ম হচ্ছে আদালতের রায় প্রাসঙ্গিক না, কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক এটা 40 থেকে 44-এর ভিতরে আমরা পাবো। আর 45 থেকে 51 এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, আমরা যেটাকে বলি যে আপনার থার্ড পার্টি এভিডেন্স, যেটাকে বলি যে এক্সপার্ট ওপিনিয়ন, যারা যে বিষয়ে অভিজ্ঞ তাদের যে মতামতটা নেওয়া হয়। আর 52 থেকে 55 হচ্ছে চরিত্র যখন প্রাসঙ্গিক। তো এই ছিল আমাদের প্রথম যে আমাদের দ্বিতীয় অধ্যায়, এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে অনেক প্রশ্নই আপনার এমসিকিউ এবং রিটেনে কিন্তু থাকবে, কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই থাকবে। তো আমরা দেখবো যে আসলে সেকশন 5 থেকে 11 এই চ্যাপ্টারে আসলে কি বিষয় আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কোন তথ্য আদালতে উপস্থাপন করা যাবে, কোন তথ্য আদালতে উপস্থাপন করা যাবে এবং আর কোনটি যাবে না, তার ভিত্তি এই অধ্যায়। আমি যেটা বললাম সাক্ষ্যের ভিত্তি। তো এখানে 5 নম্বর সেকশনে বলছে ফ্যাক্ট ইন ইস্যু, রিলিভেন্ট ফ্যাক্ট, দুইটা মূলনীতি সাক্ষ্য আইনে। আদালত বলছে যে ঠিক আছে, সাক্ষ্য আইন বিষয়ে তোমরা যেহেতু সাক্ষ্য দিবে, তো কোন কোন বিষয় আনতে পারবে। তো 5 নম্বর সেকশন আমাদের এই পাওয়ারটা দিছে যে এখানে দুইটা বিষয় উপস্থাপন করা যাবে, একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু আর একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। তো ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে যে বিষয় নিয়ে আদালতে সরাসরি বিরোধ চলছে, যে ঘটনার সাথে সম্পর্কিত, ঘটনার সাথে যেটা যুক্ত। আর রিলিভেন্ট ফ্যাক্ট হচ্ছে যে তথ্য ফ্যাক্ট ইন ইস্যু বা প্রমাণ বা অপ্রমাণ করতে সাহায্য করে, এই বিষয়টাকে মানে ওই ঘটনাটাকে প্রমাণ করতে বা মিথ্যা প্রমাণ করতে কিভাবে সাহায্য করে, তার পার্শ্ববর্তী যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, এটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। তাহলে আমরা কি পাইলাম যে একটা সাক্ষ্য আইনের মূল ভিত্তিটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্টের উপরে নির্ভর করে আদালত বলছে যে এই দুইটা বিষয় সাক্ষ্য আইনে সাক্ষ্য হিসেবে আনা যাবে। অপ্রাসঙ্গিক ইররিলিভেন্ট বিষয়ে কোনো সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়, যেটা কোনো বিষয়ে প্রাসঙ্গিক না বা কোনো ইররিলিভেন্ট কোনো ঘটনা বিষয়ে সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য হবে না। এই ধারা পুরো মানে এই যে 5 নম্বর সেকশনটা, এটা কিন্তু পুরো চ্যাপ্টার 2 এর ভিত্তি স্থাপন করে। মানে এই পুরো যে আমরা চ্যাপ্টারটা পড়বো 6 এর পর 6 থেকে আপনার 55 পর্যন্ত, এই সেকশনগুলোর ভিত্তি স্থাপন করছে কি 5 নম্বর সেকশন। কি বলে দিছে যে ফ্যাক্ট ইন ইস্যু আর রিলিভেন্ট ফ্যাক্ট ছাড়া কোনো বিষয় আদালতে গ্রহণযোগ্য হবে না। এজন্য একে ফাউন্ডেশন সেকশন বলা হয়। এই 5 নম্বর সেকশনটাকে এভাবে মনে রাখবেন, যেটা হচ্ছে সাক্ষ্য আইনের ফাউন্ডেশন সেকশন। সো এই দুইটা বিষয় কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যে ফ্যাক্ট ইন ইস্যু মানে ঘটনার সাথে সরাসরি ঘটনার সাথে জড়িত, আর রিলিভেন্ট ফ্যাক্ট হচ্ছে ঘটনার সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা ঘটনার সাথে আর একটা ঘটনা সম্পর্কিত। এই বিষয়টাই 5 নম্বর সেকশনে বলছে। তো আমরা যদি সেকশন 6 দেখি, রেজ জেস্টে, একই ঘটনার অংশ। তো রেজ জেস্টেটা কি? একই ঘটনার সাথে এতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কথা, কাজ বা ঘটনা যা আলাদা করা যায় না, সেগুলো প্রাসঙ্গিক। সেটা হতে পারে আপনার একই স্থানে হইতে পারে বা ভিন্ন স্থানে হইতে পারে, কিন্তু ঘটনার সাথে রিলিভেন্ট বা এতটা ঘনিষ্ঠ যে এর সাথে এর যে কথা, কাজ বা ঘটনা আলাদা করা যায় না, সেগুলো প্রাসঙ্গিক। উদাহরণ, রহিমকে ছুরি মারা হলো, ঘটনার সময় একজন চিৎকার করে বলল করিম ছুরি মারছে। এই কথাটি এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য, কারণ এটি ঘটনার অবিচ্ছেদ্য অংশ। কারণ পার্শ্ববর্তী যারা সাক্ষ্য দিবে তারা বলবে যে অমুকে তো বলছিল যে করিম ছুরি মারছে, তাহলে এখানে করিমকে দোষী সাব্যস্ত করার জন্য এই সাক্ষ্য বা এই কথা, যদিও এটা সরাসরি ঘটনার সাথে যুক্ত না, দূর থেকে বলছে, কিন্তু এটাও রিলিভেন্ট বা এটা সাক্ষ্য হিসেবে আনা যাবে। তাহলে আমরা এই বিষয়টা মনে রাখবো যে রেজ জেস্টে একই ঘটনার অংশ বা সেম ট্রানজেকশন। এখানে আপনারা আরেকটা কথা মনে রাখতে পারেন যে সেম ট্রানজেকশন, ঠিক আছে, রেজ জেস্টে অথবা সেম ট্রানজেকশন 6 নম্বর সেকশন। আর 7 নম্বর সেকশন হচ্ছে কারণ, উপলক্ষ ও ফলাফল। যে ঘটনা মূল ঘটনার কারণ, উপলক্ষ বা ফলাফল, সেগুলোই রিলিভেন্ট। কিরকম? যেমন আগুন লাগার আগে গ্যাস লিক হচ্ছিল, এটা কিন্তু আগুন লাগার যে কারণ তার একটা মানে তার সাথে সম্পর্কিত, যে আগুন একটা জায়গায় আগুন লাগার আগে ওইখানে গ্যাসের যে পাইপ ওটা লিক করা ছিল বা লিক ছিল। তারপর যদি আপনি দেখেন অকেশন মানে উপলক্ষটা কি, ঘটনাটি কোন পরিস্থিতি বা কোন উপলক্ষে ঘটছে, কোন সিচুয়েশনের উপরে ঘটনাটা ঘটছে, এটাই বলছে উপলক্ষ। আর ইফেক্ট হচ্ছে মূল ঘটনা ঘটার পর যে পরিণতি বা ফল দেখা গেল, অর্থাৎ একটা যে ঘটনা ঘটলো তার পরিণতিটা কি হইল,
যে একটা একজন একজনকে ছুরি মারলো, তারপরে আসামি কি পালাই গেল, না সেখানে দাঁড়িয়েছিল, না সে ওখান থেকে মানে ওখানে ওখানে পড়ে রইলো, এই ধরনের মানে যে ঘটনার ফলাফল মানে পরবর্তী যে ইফেক্টটা, এটাই বলছে যে কারণ, উপলক্ষ, ফলাফল। সেকশন 7 এটা মনে রাখবেন যে সেকশনটা কত নম্বর সেকশনে। তারপরে হচ্ছে উদ্দেশ্য, প্রস্তুতি ও আচরণ, মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস কন্ডাক্ট। এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অপরাধের উদ্দেশ্য, প্রস্তুতি এবং অপরাধের আগে ও পরের আচরণ সবই আদালতে প্রাসঙ্গিক। এগুলো আসামির মানবিকতা ও দায়িত্ব নির্ধারণে সহায়ক। মানে একটা ঘটনা, তার উদ্দেশ্য কি ছিল, সে কি তার কি উদ্দেশ্য ছিল, না হঠাৎ হয়ে গেছে, নাকি তার আগে থেকে প্রিপারেশন ছিল, না তাৎক্ষণিক সে উত্তেজিত হয়েছে। আমরা যেরকম মার্ডার সেকশনে পড়ি যে সাডেন সাডেন ইয়া আছে, ওটা সঠিক খেয়াল আসতেছে না, হ্যাঁ 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 এটাই। তো এরকম যে বিষয়গুলো, যে আপনার মানে প্রস্তুতিটা হঠাৎ করে অনেক সময় হইতে পারে, আবার আপনি এক জায়গায় একজনকে আঘাত করতে গেলেন, আপনি প্রিপারেশন নিয়েও যাইতে পারেন। তো এই কথাগুলো, এগুলো সবকিছুই প্রাসঙ্গিক। তো আপনার প্রমাণ দিতে হবে যে এগুলো উদ্দেশ্য কেমন ছিল, প্রস্তুতিটা কেমন ছিল, অপরাধের আগে বা পরের আচরণ কেমন ছিল, আপনি কি ঘটনা ঘটার পর পালিয়ে গেছেন, না ওখানে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। ধরেন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটার পর আপনি কি গাড়িটা চালাই চলে গেছেন, না তাকে রোগীকে নিয়ে আপনি হসপিটালে গেছেন। এইসব বিষয় থাকে না আমাদের দৈনন্দিন জীবনে, এই ঘটনার সাথে আপনি মিলাইতে পারেন, যেখানে হচ্ছে মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস কন্ডাক্ট। তো আমার সেকশন 7 এবং 8, সাথে হচ্ছে কজ, অকেশন, ইফেক্ট। এটা কিন্তু কোট আনকোট অনেক সময় প্রশ্নে আসে, হ্যাঁ। আর এটা হচ্ছে মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস কন্ডাক্ট, এই বিষয়টাই বলছে। আর আমরা যদি সেকশন 9 দেখি, যে সেকশন 9 বলছে কি আপনার আইডেন্টিফিকেশন প্যারেড। সেকশন 9 এর কিন্তু আরেকটা নাম আছে, এটা যদিও আমাদের ইয়াতে বিআর অ্যাক্টে নাই। আইডেন্টিফিকেশন প্যারেড অর্থাৎ শনাক্তকরণ প্রক্রিয়া, যে তথ্য মূল ঘটনাকে বুঝতে সাহায্য করে। আমরা দেখবেন যে যখন কোনো পুলিশ কোনো একটা জায়গায় যায়, তারা কিন্তু ওই আইডেন্টিফিকেশন প্যারেড করে, অর্থাৎ শনাক্ত করে যে এইটা এইভাবে ছিল। দেখবেন যে একটা স্কেচ আঁকে, বা তার চৌহদ্দির দেয় যে তার ডাইনি কি ছিল, বামে কি ছিল, দক্ষিণে কি ছিল, উত্তরে কি ছিল, এরকম একটা দেয় না। এটাই হচ্ছে মানে যে আপনি একটা মূল ঘটনাকে বুঝতে সাহায্য করা, অর্থাৎ আদালতকে সহযোগিতা করা, যে এর পরিচয় কেমন ছিল, ওনার নাম কি ছিল, সময় কতটার সময় কিভাবে ছিল, এই যে আমরা আইডেন্টিফিকেশন প্যারেড, এটা হচ্ছে সেকশন 9। ব্যাখ্যা, পরিচয় আর ষড়যন্ত্র, সেকশন 10 বলছে ষড়যন্ত্র মানে কনস্পাইরেসি। ষড়যন্ত্র চলাকালে একজন ষড়যন্ত্রকারীর কথা বা কাজ অন্যদের বিরুদ্ধেও এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায়। যেমন কমন ডিজাইনের অংশ হলে সবার বিরুদ্ধে প্রযোজ্য। কমন ইন্টেনশন আমরা পড়ছি সেকশন 34-এ আমাদের পেনাল কোডের, যে কমন ইন্টেনশন। তো কমন ইন্টেনশনটা কি, যে যারা আপনি যদি সকলের উদ্দেশ্য একই থাকে, আপনি যদি একজনেও সে ঘটনাটা ঘটায়, তাহলে আদালত কি মনে করবে, যে সকলেই আলাদা আলাদা ভাবে কাজটা করছে। সেইটা বলছে যে কমন ডিজাইনের অংশ। এই জন্য কনস্পিরেসি, এটা মনে রাখবেন, এটা হচ্ছে ষড়যন্ত্র, সেকশন 10। এখান থেকে সেকশন গুলো কিন্তু মনে রাখবেন, এখান থেকে সেকশন দিয়েই প্রশ্ন বেশি আসে কিন্তু, যে কোন সেকশনে কোনটা আছে। তারপর আমরা যদি দেখি যে সেকশন 11, এই যে আমি বলছিলাম প্লিয়া অফ এলিবাই, অর্থাৎ অপ্রাসঙ্গিক তথ্য কখনো কখনো প্রাসঙ্গিক হয়। যেমন আপনি যদি একটা ঘটনা, আপনি রহিমের বিরুদ্ধে অভিযোগ করলেন, রহিম খুনের সময় প্রেজেন্ট ছিল, কিন্তু রহিম বলল যে না, আমি ওই টাইমে চট্টগ্রামে খুন হয়েছে, আমি ঢাকায় ছিলাম। তাহলে এটা তো ঢাকা তো ওই মামলার সাথে প্রাসঙ্গিক মানে তথ্য না, অপ্রাসঙ্গিক বিষয়। কিন্তু অপ্রাসঙ্গিক তথ্য তখন কিন্তু কখনো কখনো প্রাসঙ্গিক হয়। এটাই বলছে এলিবি, প্লিয়া অফ এলিবি, অর্থাৎ অসঙ্গতিপূর্ণ তথ্য, যে তথ্য ফ্যাক্টিন ইস্যু এর সাথে অসঙ্গতিপূর্ণ, ইনকনসিস্টেন্ট, তা প্রাসঙ্গিক হয়। কখন, যখন যে তথ্য ঘটনাকে অত্যন্ত সম্ভব বা অসম্ভব করে তোলে। যে ভাই 2টার সময়ে সে ঢাকার হসপিটালে অ্যাডমিটেড ছিল, সে কিভাবে 2:30টার সময় একটা খুন করলো, ঢাকা থেকে তো চট্টগ্রাম যাওয়ার একটা সময় লাগবে, এটা কিন্তু মানে অত্যন্ত অসম্ভব। ঠিক আছে,
সেই ঘটনাগুলোই আলোচনা করছে যে আপনার পিলিয়া অফ এলিবাই 11 নম্বর সেকশনে। মনে রাখবেন যে পিলিয়া অফ এলিবাই কোন সেকশনে আছে? 11 নম্বর সেকশনে, যেটা ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ বা অপ্রাসঙ্গিক বিষয়ে কখনো কখনো প্রাসঙ্গিক করা যায়। এটা হচ্ছে সেকশন 11 আন্ডার। আর 112 বলছে যে ক্ষতিপূরণের মামলা। তো কি বলছে যে ক্ষতিপূরণের মামলায়, এই যে সিভিলের ক্ষতিপূরণের মামলায় ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়ক সব তথ্য রিলেভেন্ট। এই যে একটা ক্ষতি, আপনার ধরেন একজনের চিকিৎসা ব্যয় কত হয়েছে, তার ব্যবসায়িক ক্ষতি কত হইলো, এই ঘটনার কারণে একটা ঘটনা ঘটার কারণে তার ব্যবসায়িক ক্ষতি কত টাকা হইলো, তার আয়ের ক্ষতি কত টাকা হইলো, সে 5 দিন চিকিৎসা বাবদ হাসপাতালে রয়েছে, সেক্ষেত্রে তার আয়ের ক্ষতি হয়েছে, তার চিকিৎসার ব্যয় হয়েছে, তার ব্যবসায়িক ক্ষতি হয়েছে, এই টোটাল যত ঘটনা থাকবে ক্ষতিপূরণের বিষয় সবকিছুই প্রাসঙ্গিক। আদালত বলছে ক্ষতিপূরণের বিষয় যে কোনো বিষয়ে আপনি সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করতে পারবেন এবং এগুলা সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক। আমাদের কে বলছে? ধারা 12-তে আমরা পাইছি যে ক্ষতিপূরণের মামলায় সবকিছুই প্রাসঙ্গিক। আর 13 নম্বর সেকশনে বলছে অধিকার প্রথা, মানে কোনো অধিকার বা প্রথা নিয়ে যদি বিরোধ হয়, ধরেন কোনো একটা বিষয়ে অধিকার বা প্রথা, ওইখানে নিয়ম নীতি মানে রীতিনীতি নিয়ে যদি কোনো বিরোধ হয়, সেক্ষেত্রে যে লেনদেন বা ঘটনার মাধ্যমে সেটি স্বীকৃত বা অস্বীকৃত হয়েছে সেগুলো রিলিভেন্ট। অর্থাৎ বহু বছর ধরে গ্রামের মানুষ একটি রাস্তা ব্যবহার করছে, এটি যদি আপনি প্রথা হিসেবে ব্যবহার করতে পারেন, এটা অবশ্যই রিলিভেন্ট। কারণ এখানে সকলের স্বীকৃত যে মানুষজন এই জায়গা দিয়ে হাঁটাচলা করে, বা এটা রাস্তা হিসেবে, এই জায়গাটা যারই হোক এটা রাস্তা হিসেবে সবাই ব্যবহার করে। তো এই কথা বলছে আপনাদের যে অধিকারটা আছে, অধিকারটা আপনি রিলিভেন্ট, আপনি এটাকে আদালতে আনতে পারবেন যে এটা আদালতে স্বীকার করবে যে হ্যাঁ এখানে আসলে একটা রাস্তা ছিল বা এখান দিয়ে মানুষ চলাচল করছে। সেক্ষেত্রে আপনি প্রমাণ হিসেবে দেখাইতে পারবেন, বা গ্রামের বিভিন্ন যারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তারা বলতে পারবে যে হ্যাঁ এখান দিয়ে আসলে মানুষজন হাঁটাচলা করে। এখানে যদি কেউ দাবি করে যে না এই জায়গাটা আমার, আমি হাঁটতে দিব না বা বাধা দিব, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই বিষয়গুলোকে রিলিভেন্ট হিসেবে বা সাক্ষ্য হিসেবে আনতে পারবেন, বা আপনি এখান থেকে আপনার পজেশনের যে অধিকারটা সেটা আপনি ওটা কি বলে যে সুখাধিকার প্রমাণ করতে পারবেন। এই কথাটাই বলছে 13-তে। 14-তে বলছে মনের অবস্থা, অর্থাৎ আপনার যে কোনো ব্যক্তির মানসিক বা শারীরিক অবস্থা প্রমাণের জন্য সংশ্লিষ্ট তথ্য রিলিভেন্ট। আপনার যদি কোনো আপনি মানসিকভাবে ওই সময় খারাপ ছিলেন, অথবা শারীরিকভাবে আপনি সক্ষম ছিলেন না, ওইখান থেকে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, এই ধরনের কোনো বিষয়ে যদি কোনো ঘটনার সাথে মানে জড়িত হয়, সেক্ষেত্রে আপনি এটাকে সাক্ষ্য হিসেবে প্রমাণ করতে পারবেন আদালত। এই কথাটাই বলছে 14 নম্বর সেকশনে। আর 15 নম্বরে বলছে যে একই ধরনের ঘটনা যদি বারবার ঘটে, আদালত বুঝতে পারে যে এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত। অর্থাৎ এক ব্যক্তির বিরুদ্ধে বারবার বিমার টাকা পাওয়ার জন্য আগুন লাগানোর যদি অভিযোগ ওঠে, যে তার ফ্যাক্টরিতে বারবার আগুন লাগে, তাহলে সেক্ষেত্রে দেখবে যে আসলে কি এটা দুর্ঘটনা না এটা ইন্টেনশনাল, না উনি ইচ্ছাকৃত বিমার টাকা নেওয়ার জন্য এই ধরনের কাজ করতেছে বারবার। এই বিষয়টা বলছে যে স্টেট অফ মাইন্ড অর বডি, এটা হচ্ছে 14 নম্বর। আর অ্যাক্সিডেন্ট বনাম ইন্টেনশনাল অ্যাক্ট 15। এখানে ইন্টেনশন থাকতে হবে, নলেজ থাকতে হবে, গুড ফেথ বা প্রতারণা যে কিছুই থাকুক সেটা আদালত অনুমান করতে পারবে। মানে রিলিভেন্ট হিসেবে এখান থেকে যে কোনো বিষয় আপনি সাক্ষ্য হিসেবে বা রিলিভেন্ট সাক্ষ্য, কোনো ঘটনার সাথে রিলিভেন্ট হিসেবে আপনি আদালতে উপস্থাপন করতে পারবেন। আর 16-তে বলছে যে ব্যবসায়িক রীতি ও, অর্থাৎ কোর্স অফ বিজনেস, এইটা কোট আনকোট মনে রাখবেন যে কোর্স অফ বিজনেস, কোনো কাজ সাধারণ ব্যবসায়িক নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা বোঝানোর জন্য প্রচলিত ব্যবসায়িক রীতি রিলিভেন্ট। এখানে যদি দেখেন ব্যাংক সাধারণ নিয়মে চেক ক্লিয়ার করেছে, এটি বিজনেস কোর্সের প্রমাণ। এই ছিল আমাদের আসলে প্রাথমিক যে জেনারেল রিলিভেন্সি বা জেনারেল বিষয়গুলোর আলাপ। তো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডমিশন। আর অ্যাডমিশন কিন্তু আমাদের সেকশন 17 থেকে 31। আপনার যদি পরীক্ষাটা মনে হয় সম্ভবত 2020 না 23-এর এমসিকিউ পরীক্ষায় আসছিল যে অ্যাডমিশন কত থেকে কত নম্বর সেকশন, অনেকেই দিছে 17 থেকে 23। আমরা যদিও 17 থেকে 23 বলি অ্যাডমিশন, কিন্তু অ্যাডমিশনের সেকশন কিন্তু 17 থেকে 31। অ্যাডমিশনের একটা পার্ট হচ্ছে কনফেশন,
ঠিক আছে, অ্যাডমিশনের মধ্যেই একটা পার্ট হচ্ছে কনফেশন। কনফেশন আলাদা কোনো পার্ট নয় বা আলাদা কোনো টপিক নয়, অ্যাডমিশনেরই একটা পার্ট হচ্ছে কনফেশন। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসের বিষয় যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করেন, চেষ্টা করব। যদি কোনো জায়গা থেকে কোনো বিষয় কনসেপ্ট ক্লিয়ার না থাকে অবশ্যই বলবেন। একটু সময় নিয়ে যদিও আমরা পড়ি, আমি মনে করি একটা বিষয় যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পরীক্ষার জন্য লাভ হবে, আপনার বাস্তব জীবনের জন্য লাভ হবে, প্র্যাকটিসের জন্য। এবং আপনি যখনই কোনো বিষয় পড়বেন আপনাকে মনে করতে হবে যে এই বিষয়ে বা এই ঘটনার সাথে রিলিভেন্ট বা রিলেটেড কোনো বিষয় নিয়ে আমার কাছে যদি একটা প্রবলেম আসে, আমি অ্যাডভোকেট হওয়ার পরে আমি কিভাবে সলভ করব বা তাকে কি ধরনের সাজেশন দিব, সেইভাবে যদি ভেবে আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি অবশ্যই আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। তো ধন্যবাদ। আপনার মিউট খোলা আছে, আপনারা যে কেউ কোনো বিষয় না বুঝলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, বা আরো যদি কোনো আমাদের ডিকোড ল একাডেমিক আইডিয়া থাকে, আপনাদের বেটার কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো সার্ভিস দেওয়ার জন্য। ধন্যবাদ। এটা তো নতুন শুরু করছেন ভাই, বলছি আপনারা কতদিন ধরে শিখছেন? জি এক একজনে বলেন। ভাইয়া হ্যাঁ 101 আর 102টা যদি আরেকটু রিপিট করতেন। ওকে, 101 এবং 102 আমরা দেখি যে 101 এবং 102 এটা একটু কনফিউশন বাজে, কারণ এখানে আপনি দেখেন 101 হচ্ছে 101টা তো স্বাভাবিক, সবাই বুঝে, এটা একটা জেনারেল রুল যে আপনি যা কিছুই আপনি দাবি করবেন, আপনি যদি আদালতে একটা বিষয় প্রমাণ করতে যান বা আপনি যদি একটা ফ্যাক্ট নিয়ে যান সেক্ষেত্রে আপনি যেটা দাবি করবেন এটা আপনাকেই প্রমাণ করতে হবে যে এই ঘটনাটা এইভাবেই ঘটছে। আপনাকে যদি একজনে আঘাত করে আপনি তো প্রমাণ করতে হবে যে আমাকে আঘাত করা হয়েছে। এটা বুঝতে পারছেন? মানে যে দাবি করবে যে কোনো বিষয়, আপনি যদি বলেন যে যার বিরুদ্ধে মানে যার এগেনস্টে আপনি একটা ঘটনা মানে ফ্যাক্ট দাবি করবেন, সেটা যে দাবি করবে তাকে মানে প্রমাণ দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা, না আরো ক্লিয়ার করবো? আর 102 বলছে ধরেন একটা বিষয় আপনি আদালতে আনলেন, আদালতে আনার পর কি হইলো, এটা ধরেন এখন আপনি একটা জমি সংক্রান্ত বিষয়ই বলি, একটা জমির বিরোধ নিয়ে আপনি আদালতে গেলেন, যাওয়ার পরে আপনি কোনো সাক্ষ্য প্রমাণ আনলেন না বা বিবাদী পক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ আনলো না, তাহলে আদালত কি ধরে নেবে? আদালত তো একজনের পক্ষে রায় দিবে, তাই না? একজনের এখন অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে সাক্ষ্য লাগে না, তারপরও একজনের রায় পায়। তো আপনি যে রায় পাবে মানে যে ডিগ্রি পাবে, কিন্তু এখানে বলছে যে ডিগ্রি পাবে না মানে ডিগ্রি হারবে, জাজমেন্ট ডেটর যিনি হবেন ওনাকেই প্রমাণ করতে হবে। এখন আপনি একটা বিষয় দাবি করলেন যে এই বিষয়টা আমি বলি আপনাকে আর একটু ক্লিয়ার করে, যে আপনি ধরেন এমন একটা বিষয় মামলা নিয়ে আদালতে গেলেন যেখানে যদি আপনি কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আপনি মামলায় আপনার বিবাদী পক্ষ জিতে গেল, আপনার বিরুদ্ধে পক্ষ তাদের পক্ষে রায় গেল, আপনি ধরেন একজনের বিরুদ্ধে পজেশন দখলের একটা অভিযোগ আনলেন, কিন্তু আপনি কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারলেন না, মামলায় কিন্তু উনি রায় পাইল। আদালত বলছে যে আপনি তো হারলেন মামলায়, পরবর্তীতে আপনি যদি এটা নিয়ে